8টা সাবজেক্ট আছে, 5 সাবজেক্ট আছে। 8টা সাবজেক্টের 8 দিন ক্লাস করে কিছু করবো না, কি করবো? একটা টপিকে 8 দিন লাগবে না, যতটুকু যাবেন সিরিয়ালি যান, যেন কেউ যদি 5টা ফ্রি ক্লাস করে তাহলে ও যেন 5 ক্লাসের A to Z বোঝে। তাহলে কি ইম্পর্টেন্ট টপিক নেবো নাকি মজা হবে? একটু ভয় পাই, একটু মজা হয়, কিছু কি আছে মেশিন আর এই জায়গায় পলিটেকনিক্যাল নিচু পকেট দিকে কি আছে? পলিটেকনিক্যালে ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের ভিতরে কি আছে? সবার জন্য যেটা কমন ইলেকট্রনিক্স, এদেরও ইলেকট্রনিক্স যারা ওদেরও আমাদের সার্কিট এখন সব তাহলে সেদিকে মনে করবে কারণ কি আমার বিদ্যুতিকে বলে করে কত লাগে 30 হানিয়া 28 কোর্সের ব্যাপার আচ্ছা, ওই সার্কাস বন্ধ করে দিয়ে ওইটা দূর থেকে দিবেন নাকি? আপনি বলেন বাড়িতে যখন একটা ঘটনা হয়েছে তারপরে প্রায় অনেক টাকা পয়সা এদিকে টাকা পয়সা কিছু বলি না। আর আমি ডুয়েটে যখন আসছে তখন থেকে আমি আপনাদের ডুয়েটের সামনে আপনি এদিকে দোকান পারে থেকে জিজ্ঞেস করে যাবেন এ ছেলে কতটুকু টাকার পয়সা তার নষ্ট করছে। আর সাবু আপু তাসলিম আপু জানে তাদের যখন আমি তারা আসে সে নিচে নামে তখন তাদের জন্য আমি তাদের জন্য সে নিয়ে যা তাদের জন্য আবার নিয়ে যা প্রায় আমার কাছে প্রায় লাখের মতন টাকা গেছে। সে প্রায় বাড়িতে একটা ঘটনা করছে এরকম বিষয় নিয়ে আমি তারা বলছি কি দেখ আমার মামার তো বোনকে বিয়ের জন্য। আচ্ছা, আমি কি একটু আপনাকে থামাবো ভাই? মানে আমাকে এগুলো আপনি বলতেছেন কেন? মানে আমি কি মানে আমার সাথে যে কথাটা আপনি সেটা বলেন, কারণ ওইটা হচ্ছে আপনার পার্সোনাল লাইফ, ঠিক আছে? আর আমি একজন হলাম একটা কোচিং চালাই, আমি একটা কোচিংয়ের ওনার, ঠিক আছে ভাই? তো পার্সোনাল হিসাব নিকাশ পার্সোনালভাবে আপনাকে করতে হবে। আমার সাথে যদি কোনো হিসাব নিকাশ থাকে সেটা আপনি আমাকে বলেন। হ্যাঁ 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 তার মা আমার সাথে কেমনে ব্যবহার কেমনে জানেন, ব্যবহার কি ছাড়া কোনো কথাই বলে না। আচ্ছা, আমার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে তাতে কোনো শর্ত নেই বা সে তো সুস্থ ছিল সে তো আমাকে বোঝাইতে পারতো
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাইভেট স্টাডি জোনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই একটু শুনতে পাচ্ছেন কি না, দেখা যাচ্ছে কি না, একটুখানি রেসপন্স করবেন। সবাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, একজন লিখেছেন সালাম দিয়েছেন, ভাই আমি আপনার সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট। ওকে, গুড, কংগ্রাচুলেশন ভাই। যা ক্লিয়ার শোনা যাচ্ছে তাই তো? যদি কোনোভাবে কখনো শোনা না যায় তাহলে একটু বলবেন। তাজমিতি শাহ, ওয়ালাইকুম আসসালাম। একটু একটু নয়েজ আসতেছে, ওকে, শোনা এবং দেখা যায়, ঠিক আছে। নয়েজ আসলে বলতে হবে আমাকে, হ্যাঁ। নয়েজ আসতে সম্ভবত ফ্যানের জন্য আর কি। আচ্ছা, আমি পুরোটা দেখি আর একটু। আর 1-2 মিনিট একটু আমরা একটু নয়েজটা ক্লিয়ার করে নিই। তোমরা দেখো নয়েজ ক্লিয়ার হয়েছে কিনা, এবং সেই সাথে যারা জয়েন করেনি তারা জয়েন করুক। একটু আমরা 1 থেকে 2 মিনিট দেখি। আচ্ছা, ফ্যানটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করছি ভাই, একটু ওয়েট করেন। আচ্ছা, এখন শেষবারের মতো সবাই একটু দেখেন যে নয়েজটা রিমুভ হয়েছে কিনা। দু একজন একটু রেসপন্স করবেন প্লিজ, নয়েজ রিমুভ হয়েছে কিনা। ওকে, আইরিন সুলতানা ক্লিয়ার, থ্যাঙ্কস আপু। আচ্ছা, তাহলে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। এরপরে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানালেই হবে, আমি কিছুক্ষণ পর কমেন্টগুলো চেক করব। তো কিছু কথা রয়েছে বলে ক্লাস শুরু করি। আচ্ছা, তোমরা প্রথমত হচ্ছে ট্রিপলি ডিপার্টমেন্ট, অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ডিপার্টমেন্ট আর টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট যারা আছো, এই 3 ডিপার্টমেন্ট মিলে মূলত আমাদের ট্রিপলি ডিপার্টমেন্ট আমরা ধরে থাকি আর কি। এক কথায় টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক, ইলেকট্রিক্যাল, এই 3টা ডিপার্টমেন্ট মিলে আমাদের ট্রিপলিতে মূলত জয়েন করে ডুয়েট অ্যাডমিশন টেস্টে বা ডুয়েটে আর কি। তো এক্ষেত্রে আমরা কিন্তু প্রথমেই দাবি করি বা আমরা রয়্যাল ডিপার্টমেন্ট। বিভিন্ন টেকনোলজির বিভিন্ন রকম নাম রয়েছে, যেমন মেকানিক্যাল ডিপার্টমেন্টকে বলা হয় মাদার অফ দ্য ইঞ্জিনিয়ার, বা ওরা মাদার ডিপার্টমেন্ট বলে পরিচিত। তো সেক্ষেত্রে ট্রিপলি ডিপার্টমেন্ট মূলত রয়্যাল ডিপার্টমেন্ট, এটা বুয়েট, রুয়েট, চুয়েট, ডুয়েট সব জায়গায় স্বীকৃত মূলত। আচ্ছা, এই রয়্যাল ডিপার্টমেন্ট হওয়ার অনেকগুলো কারণ আছে, সেগুলো আমরা বিস্তারিত পরে শুনবো আর কি, তোমরা যখন সিক্রেট গ্রুপে যাবা তাই। আর আপাতত 5, 6, 7 অথবা 8টার মতো মূলত লাইভ ক্লাস হবে তোমাদের জন্য। এখন এই লাইভ ক্লাসটা মূলত কী টপিকের উপর নিব এটা নিয়ে আমি চেয়েছিলাম প্রথমে তোমাদের কাছ থেকে কিছু জিনিসের মতামত নিতে আর কি। তো যেহেতু এখানে তোমাদের লাইভ ক্লাসে সংযুক্ত হবে প্রথম পর্ব থেকে শুরু করে ষষ্ঠ এবং ষষ্ঠ পর্ব পর্যন্ত, তো এজন্য আমি যদি এখন মেশিনের পার্টে চলে যাই, কিংবা ট্রান্সমিশনের ডিস্ট্রিবিউশন অর্থাৎ টিডি পার্টে চলে যাই, কিংবা সুইচ গিয়ার পার্টে চলে যাই, তাহলে যেটা ঘটবে, এটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারা আছে, অর্থাৎ যারা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব যারা আছে, অর্থাৎ দ্বিতীয় পর্বে যারা আছে, তারা কিন্তু বাদ পড়ে যাবে, তারা কিন্তু মেশিন পার্টটা বুঝবে না। এজন্য খুবই কমন একটা পার্ট থেকে শুরু করতে যাচ্ছি, যাতে সবার বুঝতে সমস্যা হয়, সবার বুঝতে সুবিধা হয় আর কি। আর আমি এই জন্য শুরুতে যেটা করবো এটা হচ্ছে সার্কিট পার্টটা শেষ করব।
এবং সার্কিটের মধ্যে ডিসি সার্কিট পার্টটা দিয়ে শুরু করব। এবং তোমরা যারা লাইভ ক্লাস ফ্রি ক্লাস দেখবা আর কি, তারাও মোটামুটি নিশ্চিত থাকতে পারো যে টোটাল 8টা ক্লাস বা 9টা 10টা যে কটা ক্লাসই হোক, এই সবগুলো ক্লাসের মধ্যে দিয়ে সার্কিটটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আর তো সার্কিটই শুরু করতে যাচ্ছি। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো আমি চাচ্ছি এখনই না করতে, মানে তোমরা এখনই কমেন্ট বক্স ভরাই ফেলবা প্রশ্ন আমি জাস্ট বোঝানো শুরু করতে করতে। তো ব্যাপারটা এরকম, তোমাদেরকে প্রথমেই বলে রাখি, যখন লাইভ ক্লাস হচ্ছে এবং যখন ইনিশিয়াল ক্লাস হচ্ছে, যতক্ষণ না আমি বলতেছি কোনো প্রশ্ন থাকলে করো, ততক্ষণ পর্যন্ত কোনো প্রশ্ন করার আপাতত দরকার নাই, কারণ আমি অলরেডি জানি যে তোমরা কোন কোন প্রশ্নগুলো করবা। এই জন্য অন্তত এতটুকুন বিশ্বাস রেখে তোমরা ক্লাস করা শুরু করো যে তোমাদের প্রত্যেকটা কনসেপচুয়াল জিনিস, যেটাকে আমরা বেসিক বলে থাকি, এই প্রত্যেকটা বেসিক আমি তোমাদেরকে ধরা দেওয়ার চেষ্টা করব। আর সেক্ষেত্রে যেটা ঘটবে আর কি, যেমন আমরা সার্কিট কিন্তু তোমরা যখন এখন যারা ষষ্ঠ পর্বে আছো, তোমরা সার্কিট করে আসছো প্রথম পর্বে বা দ্বিতীয় পর্বে, অনেকেই তোমরা এখানে নিঃসন্দেহে যারা আছো সার্কিটের ব্যাপারে বিরাট পারো, মানে যে কোনো সার্কিট কোনো সমস্যা নেই, যখন তখন করে দিতে পারো। আবার অনেকেই আছো এরকমটা যে সার্কিট পারো বা সব সার্কিট পারো না। আবার এমনও অনেকে আসছো যে ভাই সার্কিটটাই শুধু পারি না, এই যে কিছুদিন আগে টিডি চলে গেল, TD1 চলে গেলো, এসি মেশিন, ডিসি মেশিন, কোনো সমস্যা নাই, ডিজিটাল ইলেকট্রনিক চলে গেছে, তাও কোনো সমস্যা নেই, কিন্তু সার্কিটটাতে সমস্যা। এখন আমার কাছে যেটা মনে হয় যে তোমরা যারা অনেক পারো, যারা মিডিয়াম পারো, যারা পারোই না, 3 ধরনেরই সমস্যাটা সলভ হয়ে যাবে ডিসি সার্কিট থেকে। এতটুকুন গ্যারান্টি দিতে না পারলাম, অন্তত আমি তোমাদেরকে এতটুকুন বলতে পারি যে আমার নিজের কনফিডেন্সের উপর যে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা সার্কিট থেকে শুরু করতেছি। এর মধ্যে যদি আমার কথা শুনতে সমস্যা হয়, কথার স্পিড বেশি হয়ে যায়, বোর্ড যদি ঝাপসা দেখায়, কোনো রকম নয়েজ হয়, তাহলে কমেন্ট করবা, আমি কিছুক্ষণ পর তোমাদের কমেন্টগুলো চেক করে দেখবো। আচ্ছা, সর্বশেষ একবার কমেন্টটা হচ্ছে চেক করে নিই। একজন প্রশ্ন করেছিলেন, মোহাম্মদ আবদুল্লাহ, সম্ভবত আরবিতে নাম লেখা, তাই তো? ট্রিপলি কি ডিপার্টমেন্ট কোর্স হবে? হ্যাঁ, ট্রিপলি ডিপার্টমেন্ট কোর্সের জন্যই ক্লাস শুরু করতেছি ভাই। লাইভ ক্লাস হচ্ছে, ফ্রি ক্লাস এগুলো বলতে পারো। তো জি আখিমনি সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই সালাম দিয়েছেন, সবারই সালামের উত্তর একসাথে দিয়েছে মূলত। আচ্ছা, এখন সবাই তাহলে একটু চুপচাপ থাকেন, অলরেডি 100+ জয়েন করে ফেলেছে। তো আপনারা ক্লাস একটু দেখেন, হ্যাঁ, শুরু থেকে কি করব, কি করতেছি দেখেন। আচ্ছা, আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করা শুরু করতেছিলাম, এই টপিকটা আমি মূলত হেডিং বললাম তোমাদেরকে ডিসি সার্কিট। এখন এখানে যে শব্দগুলো আছে, আমরা শব্দগুলোকে একটু ইলাবোরেশন করি, কারণ আমরা এই জিনিসটা সম্পর্কে জানলেও অনেক ভালো করে হয়তো জানি না। আর আমি তোমাদেরকে আজকে যা বলবো তাতেও 100% সব জানবা, ব্যাপারটা এরকম না। তবে এখান থেকে যে জিনিসটা আমাদের জানা দরকার আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য, আমি সেই জিনিসগুলোতে ক্লিক করব। প্রথমত ডিসি বলতে আমরা যেটা বুঝি, এটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট। এর বাংলা যদি আমরা মানে বলি তাহলে এরকম দাঁড়াচ্ছে যে সোজা সাপটা ইলেকট্রনের প্রবাহ। আচ্ছা, এবার সার্কিট একটা শব্দ, তার মানে ডিসি কারেন্ট সার্কিট। তাহলে আমরা আগে সার্কিট জিনিসটা বুঝে নিই, সবচেয়ে সুবিধা হবে। তাহলে সার্কিট শব্দের অর্থ হচ্ছে বদ্ধ কোনো পথ। বদ্ধ কোনো পথ বলতে কি, ধরো তুমি একটা বাগান আছে, এই বাগানের এপাশে যাওয়া শুরু করলা, এভাবে গেলা, আবার এভাবে আসলা, আবার ফেরত আসতে পারবা, তার মানে এই পথটা আবদ্ধ পথ বা বদ্ধ পথ। তবে যদি বাগানটার এমন হয় যে এপাশে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তার এপার দেশ আর এপাশে চলে গেলো, এই পাশে আর ফেরত আসলো না, তাহলে কিন্তু সেটা বদ্ধ সার্কিট নয়, অর্থাৎ বদ্ধ পথ নয়। তার মানে বদ্ধ পথ মানে যে রাস্তা থেকে যাওয়া শুরু করলে তুমি পুনরায় ওই রাস্তা আবার ফেরত আসতে পারো, সেটাকে আমরা বলতে পারবো বদ্ধ পথ। তাহলে সার্কিট হতে হলে আমাদেরকে যেটা হতে হয় প্রথমত, সেটা হচ্ছে বদ্ধ পথ। এই জন্য তোমরা যখন সার্কিটের সংজ্ঞা এর আগে শুনে থাকবা, তখন এরকম আমরা বলে থাকি সার্কিটের সংজ্ঞা বলতে গিয়ে যে এটা একটা এমন একটা আবদ্ধ পথ যেখানে একটা সুইচ থাকবে, একটা প্রোটেক্টিভ ডিভাইস থাকবে। এটা একটু লম্বা করে দিই তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা একটা প্রোটেক্টিভ ডিভাইস থাকবে, এরপরে একটা লোড থাকবে, তারপরে কিছু পরিবাহী থাকবে, ওকে, এরপরে মূলত একটা সোর্স থাকবে। এই যে শুরুতেই থাকবে একটা সোর্স। এই সোর্স বলতে আমরা এটাকে বুঝতেছি উৎস। যেমন ধরো আমি যদি তোমাদেরকে বলি যে তোমার এখন তুমি যে রুমে বসে আছো, একটা লাইট চলতেছে নিশ্চিত, একটা ফ্যান চলতেছে, ধরো লোডটা হচ্ছে একটা ফ্যান। এখন এই যে ফ্যানটা চলতেছে, এই ফ্যানটা কিভাবে চলতেছে তুমি একটু চিন্তা করে দেখো। ধরো চট্টগ্রামের কথা চিন্তা করো, যে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তোমার বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, মনে করো সরাসরি এখান থেকে উৎপন্ন হচ্ছে, হওয়ার পর একটা তারের মাধ্যমে চট্টগ্রাম থেকে শুরু করে ধরো তোমার বাসা হচ্ছে রংপুর। এখন এনিহাও যেভাবেই হোক এই সোর্স থেকে তোমার বাড়িতে তার পর্যন্ত আসলো, আসার পরে মূলত শুরুতে যদিও প্রোটেক্টিভ ডিভাইসের আগে সুইচের কথা বলতে পারি আমরা, অথবা এরপরেও তোমরা সুইচ নিতে পারো, এটা অল্টারনেট করলে কোনো সমস্যা নেই। তাহলে এরপরে হচ্ছে একটা সুইচ, তারপরে একটা প্রোটেক্টিভ ডিভাইস অথবা প্রোটেক্টিভ ডিভাইসটা আগে।
তার মানে এইটা হচ্ছে তোমার বাসা সার্কিট ব্রেকার কিংবা মিটারের পর যে তোমরা ফিউজ লাগা রাখছো সেটা আর কি। এরপরে তোমার সুইচ, এখন আমরা যখন সুইচটা নক অন করে ফেলি তখন এই তারের ভিতর দিয়ে কারেন্ট যাওয়া শুরু করলো, এবং এই যে লোড তোমার ফ্যান, অর্থাৎ তোমার ফ্যান বা লাইট, এটা হচ্ছে পরিবাহী। তার মানে দাঁড়াচ্ছে দেখো 5টা আদর্শ জিনিস, অর্থাৎ 5টা উপাদান হলেই মূলত একটা আদর্শ সার্কিট হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে পরিবাহী, যেটাকে বলা হচ্ছে কন্ডাক্টর, একটা লোড, লোড মানে হচ্ছে তোমার রোদ আর কি, যেটা রোদ আমরা ইউজ করি থাকি সাধারণত লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, ওভেন এগুলো আর কি। এটা হচ্ছে প্রোটেক্টিভ ডিভাইস বা রক্ষণ যন্ত্র বাংলায় বলতে পারো, ডিভাইস। একটা হচ্ছে সুইচ। এখন আমরা যদি একটা জিনিস চিন্তা করে থাকি যে আসলে কি আমাদের সবগুলো জিনিসেরই প্রয়োজন, এটা কিন্তু আদর্শ সার্কিট হয়ে গেল। বাট যদি শুধু সার্কিটের কথা কখনো চিন্তা করি তাহলে শুধু 3টা জিনিস প্রয়োজন পড়ে, একটা সার্কিট, একটা সোর্স, একটা পরিবাহী আর একটা লোড। মনে করো এটা একটা রেজিস্ট্যান্স, মানে এটা একটা লোড, ধরো এটা একটা লোড রেজিস্ট্যান্স, এটা কার দ্বারা প্রকাশ করলাম, এখানে একটা সোর্স, মনে করো 20 ভোল্টের একটা সোর্স লাগানো আছে, একটা তার। তার মানে রেজিস্ট্যান্স কিংবা লোড, পরিবাহী আর সোর্স, 3টা জিনিস হলে সার্কিট কমপ্লিট হয়। কিন্তু যখনই তোমাদেরকে বলা হচ্ছে আদর্শ সার্কিট, তখন তোমাদেরকে মনে রাখতে হবে যে লোড, পরিবাহী, সোর্সের সাথে 2টা জিনিস ইনক্লুড হবে। যখন এই আদর্শ কথাটা বললো সেটা হচ্ছে একটা প্রোটেক্টিভ ডিভাইস আর একটা হচ্ছে সুইচ। কারণ হচ্ছে আদর্শ যখন বলবে তার মানে সবগুলো উপাদান একেবারে সুনির্দিষ্ট এবং থাকতেই হবে। সেক্ষেত্রে প্রোটেক্টিভ ডিভাইস ছাড়া তোমার যেহেতু বিদ্যুৎ, তার মানে এখানে ভোল্টেজের চাপ থাকে, অনেক বেশি একটা শক্তিশালী জিনিস, তো সেক্ষেত্রে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে প্রোটেক্টিভ ডিভাইসটা খুবই জরুরি। এবং যেহেতু এটা একটা শক্তি, তার মানে তোমার নিয়ন্ত্রণ তোমার হাতে থাকা দরকার, সেক্ষেত্রে সুইচটা জরুরি। এই জন্য যদি আদর্শ শব্দটা লেখা থাকে, সুইচ আর প্রোটেক্টিভ ডিভাইস তোমাকে সার্কিটের ক্ষেত্রে বলাই লাগবে। আর যদি শুধু বলা থাকে একটা সার্কিটের উপাদান কয়টি, তাহলে সেক্ষেত্রে 3টি বললেও ভুল হবে না। একটা হচ্ছে লোড, একটা পরিবাহী, একটা সোর্স। আমি সর্বশেষবারের মতো বলতেছি, সার্কিট 2 ধরনের হতে পারে বলতে পারো। একটা হচ্ছে শুধুমাত্র সার্কিট বলা হলে সোর্স, পরিবাহী, লোড, শেষ। আর যদি আদর্শ সার্কিট বলে থাকে সোর্স, সুইচ, প্রোটেক্টিভ ডিভাইস, লোড এবং পরিবাহী, এই 5টা জিনিসের সমন্বয়ে তৈরি হচ্ছে সার্কিট। তাহলে আমরা সার্কিট জিনিসটা বুঝলাম। এবার আমরা যেটা নাম দিলাম যে ডিসি সার্কিট জিনিসটা কি, তার মানে ডিরেক্ট কারেন্ট যে সার্কিটের ভিতর দিয়ে প্রবাহিত হবে সেটাকে আমরা বলবো ডিসি সার্কিট। তার মানে এই সার্কিটের ভিতর দিয়ে যদি ডিরেক্ট কারেন্ট প্রবাহিত হয় তাহলে সেটা ডিসি সার্কিট। তার মানে ঘটনাটা এরকম বলা যেতে পারে, এই সার্কিটের ভিতর দিয়ে ডিরেক্ট কারেন্ট না হয়ে অন্য কোনো কারেন্টও যেতে পারে, এরকম প্রশ্ন দাঁড়াচ্ছে আমাদের এখন। তাহলে আমরা এখন যদি জেনে নেই যে কারেন্ট আসলে কত প্রকার হতে পারে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো 2 ধরনের কারেন্ট হয়, একটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট, একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। আমাদের আপাতত এটা নিয়ে কোনো কাজ নাই, শুধুমাত্র ডিরেক্ট কারেন্ট নিয়ে কাজ। তো ডিরেক্ট কারেন্টটা কীরকম? ডিরেক্ট কারেন্টটা হচ্ছে যে কারেন্টটা চলতে গিয়ে সোজাসুজি চলে। মনে করো এটা যদি একটা লাইন হয়, ডেটাম লাইন, বা আমাদের এটা যদি একটা রেফারেন্স লাইন হয়ে থাকে, এই লাইন বরাবর কারেন্টটা ভেবে গেলে সেটাকে আমরা বলতে পারবো ডিরেক্ট কারেন্ট। আর যদি কারেন্ট চলতে গিয়ে মনে করো এরকম কোনো একটা 0 বিন্দু থেকে শুরু করে সর্বোচ্চ কোনো বিন্দু, সর্বনিম্ন, আবার উল্টা দিকে সর্বোচ্চ, তারপর আবার সর্বনিম্ন, একবার জিরো পয়েন্টে চলে আসে, অর্থাৎ 0 বিন্দু থেকে শুরু, সর্বোচ্চ 0, সর্বনিম্ন বিন্দু আবার 0, এভাবে যদি চলতেই থাকে তাহলে আমরা সেক্ষেত্রে এটাকে বলবো অল্টারনেটিং কারেন্ট। অবশ্য আমরা এগুলোর পরবর্তীতে নাম দেবো, একটা নাম বলবো সাইকেল, এখানে ফ্রিকোয়েন্সি জানতে হবে, অনেকগুলো জিনিস জানতে হবে। তবে আমাদের এখন এই মুহূর্তে এগুলো নিয়ে কোনো কাজ নাই। আপাতত যেটুকুন জানতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডিসি সার্কিট। ডিসি সার্কিটের জন্য ডিরেক্ট কারেন্ট বলতে যে কারেন্টটা সোজাসুজি যাচ্ছে। ওকে, এখন আমাদের এখানে একটা প্রশ্ন থেকে গেল যে আমাদের কোন মুহূর্তে কারেন্ট আমরা সোজাসুজি পাবো আর কখন আমরা কারেন্টটা অল্টারনেটিং হতে পাবো। এটা আমরা ক্লিয়ার হব গিয়ে ডিসি মেশিনে। তোমাদের মনে রাখা উচিত, আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে ডিসি মেশিনে একটা টপিক পাবো আমরা, সেটা হচ্ছে জেনারেটর, যেটাকে আমরা বলে থাকি ডিসি জেনারেটর। অবশ্য জেনারেটর বলতেই শুধুমাত্র আমরা ডিসি জেনারেটরই বুঝবো, কারণ এসি জেনারেটর হয়ে গেলে সাধারণত আমরা অল্টারনেটর মিন করি। তবুও সবচেয়ে ভালো হয় আমরা যখন জেনারেটর বলবো তখন এসি কিংবা ডিসি মেনশন করে দেবো। তো আমরা যখন ডিসি জেনারেটর পড়বো তখন দেখবো যে একটা জেনারেটর প্রথমে তো যখন ভোল্টেজ উৎপন্ন করে বা হচ্ছে পাওয়ার উৎপন্ন করে তখন সেটা এসি উৎপন্ন করে, পরবর্তীতে আমরা কম্পিউটারের মাধ্যমে ডিসি করে নিই। অর্থাৎ একটা সোর্স, এই যে সোর্সের কথা আমরা বলতেছি, এই সোর্সটা ডিসি কারেন্ট দিবে নাকি অল্টারনেটিং কারেন্ট দিবে, এইটা শুধু ডিপেন্ড করে সোর্সটার উপর। এখন সোর্সটা কি, সোর্সটা ব্যাটারি, জেনারেটর, কেমন জেনারেটর, ডিসি জেনারেটর, এসি জেনারেটর, এটার উপর ডিপেন্ড করবে যে আমরা কারেন্ট কেমন পাচ্ছি। আচ্ছা, অলরেডি প্রায় 10-12 মিনিটের মতো হয়ে গেছে, তোমরা এতক্ষণ শুনতে পাচ্ছ কিনা একটুখানি একবার রেসপন্স করবা, 2-1 জন অন্তত।
ওকে, ধন্যবাদ। কয়েকজন অলরেডি রেসপন্স করেছো। ওকে, আচ্ছা হ্যাঁ, অলরেডি 3-4 জন রেসপন্স করে ফেলেছো, ধন্যবাদ তোমাদেরকে এত দ্রুত রেসপন্স করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে যাই। এখন আমরা কি শিখলাম তাহলে এখান থেকে? আমি বোর্ডটা এই মুহূর্তে ক্লিন করে ফেলবো। তোমাদের যাদের এই বোর্ড থেকে যদি কিছু তোলার প্রয়োজন পড়ে তাহলে তোমরা যেটা করবা, এটা হচ্ছে কিছু জিনিস পরবর্তীতে যেহেতু লাইভটা ভিডিওটা থেকে যাবে তো তোমরা পরে তুলে নিতে পারবা আর কি। এই জন্য তুলি এখন বন্ধ করে মোটামুটি ফোনের দিকে তাকায় তাকায় বুঝো, আর যদি তুলে নেওয়ার কিছু থাকে তাহলে আমার সাথে সাথে তুলে নেবা। আচ্ছা, এবার তোমাদেরকে পড়াশোনার স্ট্র্যাটেজি সম্পর্কে বলি। আমি যেটা করবো প্রথমত, ডিসি সার্কিটের বেসিক যে টপিকগুলো আছে, যেমন সার্কিট গেল, এখানে ডিসি কারেন্ট গেল, অল্টারনেটিং কারেন্ট আলোচনা গেল, এরপরে তোমাদেরকে সিরিজ প্যারালাল ব্যাপারটা দেখাবো, এরপরে মিক্স সার্কিট দেখাবো, তারপরে সার্কিট থেকে আমরা কী করে সিরিজ প্যারালাল নির্ণয় করি এই বিষয়গুলো আলোচনা করবো, করার পরে কিছু সার্কিট সলিউশন করা দেখাবো। এরপর আমি যেটা করব, তোমাদেরকে আজকেই রাত মোটামুটি হচ্ছে 12টার ভিতরে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো। ওই হোমওয়ার্কগুলো তোমাদেরকে সলিউশন দিতে হবে। তো তোমরা প্রথমত চেষ্টা করবা সলিউশন আজকেই করে ফেলতে, কারণ কালকে সলিউশনের এগুলো সলিউশন আবার আপলোড করে দেবো। তো সলিউশন আপলোড করে দিলে তোমরা মূলত যারা সলিউশন মিলে গেলো তাদের তো মিললই, আর যারা মিললো না তারা মূলত করে নিবা আর কি। আর এর পরবর্তী দিন থেকে মূলত যদি টুকটাক প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করবা, তবে চেষ্টা করবা প্রশ্নগুলো গঠনমূলক ওয়েতে করার জন্য আর কি। মানে প্রশ্ন যেন এমন না হয়ে যায় যে এরা সারা প্রশ্ন হয়ে যাচ্ছে, ব্যবহৃতভাবে প্রশ্ন হয়ে যাচ্ছে, কোত্থেকে প্রশ্ন করতেছো বা কি প্রশ্ন করতেছো, তোমার প্রশ্ন ধরতে পারে মানে ধরার জন্য আমার অনেক সময় খরচ হয়ে যাচ্ছে, এরকমটা যেন না হয় আর কি। তো মূলত এটা হচ্ছে পড়াশোনার স্ট্র্যাটেজি, যে এখানে আমি যা বুঝাবো, যা করাবো, এরপরে কিছু হোমওয়ার্ক থাকবে। এবং যদি তোমাদের কোনো কাজ বাসায় করে আসতে হয় সেক্ষেত্রে তোমরা হচ্ছে পিকচার পাবা কিংবা হচ্ছে পিডিএফ ফাইল পেয়ে যাবা, অর্থাৎ সেক্ষেত্রে আমার হাতে লেখা নোট হতে পারে, যে ধরো স্ক্যান করে তোমাদেরকে দিলাম, সেটা তোমরা বাসায় করে আসতে হবে আর কি। তো চিন্তা করার দরকার নেই, আজকে তোমাদের কোনো কিছুই থাকবে না, তবে সার্কিট করাবো অবশ্যই কিছু, এবং ওই রিলেটেড কয়েকটা সার্কিট তোমাদেরকে দেওয়া হবে রাত 12টার দিকে আর কি। রাত 12টা 12:30টার মধ্যে আমি তোমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, তাহলে এটা সর্বশেষ সামারি হলো, আমরা সার্কিট বুঝলাম, ডিসি সার্কিট বুঝলাম, অল্টারনেটিং সার্কিট বুঝলাম। এখন আমরা একটা জিনিস শুধু এখানে জেনে রাখলাম যে ডিসি কারেন্ট দিবে নাকি অল্টারনেটিং কারেন্ট দিবে, এইটা ডিফাইন করে দিবে আমাদের যে সোর্স থাকে সেই সোর্সটা। ওকে, তাহলে আমরা এখন দেখি সোর্স কত ধরনের হতে পারে। এই জিনিসটা বুঝলে মোটামুটি আমরা হচ্ছে একটা ডেফিনেশন দাঁড় করাতে পারবো যে কোন সোর্সে কেমন কারেন্ট পাওয়া যায় আর কি। তো সোর্স মূলত প্রধানত দুই প্রকার হবে, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স আর এটা কারেন্ট সোর্স। দুই প্রকার সোর্সের কথা আমরা বলবো, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স আর একটা হচ্ছে কারেন্ট সোর্স। ওকে, ভোল্টেজ সোর্স দেখতে কেমন হতে পারে? প্রথমত ভোল্টেজ সোর্স হবে দেখতে এরকম, মনে করো এটা একটা ভোল্টেজ সোর্স, এটা কিন্তু ব্যাটারি না, হ্যাঁ, এটা মূলত সেল, এটাকে আমরা সেল বলবো। ব্যাটারি বলবো কখন? যখন অনেকগুলো সেল একত্রিত থাকবে, অনেকগুলো সেল যখন সিরিজে আমরা সাজাই তখন হয়ে যায় ব্যাটারি, যেমন এটা ক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে ব্যাটারি। ওকে, আচ্ছা, এই সেল কিংবা ব্যাটারিগুলো এরকমও হতে পারে, ধরো যেমন এটা হচ্ছে উপরে বড় প্রান্ত, নিচে ছোটো প্রান্ত, ঠিক আছে? তাহলে মনে রাখবো আমরা যেটা বড় প্রান্ত ওই পাশ থেকে কারেন্ট বের হয়ে যাবে, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। অবশ্যই এটা পজিটিভ, এটা নেগেটিভ। আর পজিটিভ নেগেটিভের কাজ হচ্ছে যেটা পজিটিভ প্রান্ত ওই পাশ দিয়ে কারেন্ট বের হয়ে যাবে। ওকে, তাহলে আমি যদি আবার অন্যরকমভাবে ড্র করি, ধরো এটা যদি আমি ড্র করার সময় এইভাবে ড্র করি তাহলে কী দাঁড়াবে বলো তো? কারেন্টটা বের হওয়ার সময় এই পাশ দিয়ে বের হয়ে যাবে, তাহলে এটা দাঁড়াচ্ছে সেল, এটা ব্যাটারি, এটাও সেল। ওকে, আর কীরকম ভোল্টেজ সোর্স হতে পারে এরকম টাইপের, দেখো এরকম গোলাকার হতে পারে, এবং গোলাকার হওয়ার পরে এরকমভাবে দেওয়া থাকতে পারে, ধরো এখানে প্লাস, এখানে মাইনাস বলা, এখানে ধরো পাশে বলা 50 ভোল্ট। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে দেখো যে এটা হচ্ছে ব্যাটারি সাইন, আর এটা হচ্ছে যখন এই গোলাকার চিহ্ন দেওয়া থাকবে বুঝতে হবে এটা কিন্তু আর ব্যাটারি নাই, এটা হয়ে গেছে জেনারেটর। ওকে, পার্থক্যটা এখানেই। তো জেনারেটর যখন বলবে তখন কিন্তু প্লাস মাইনাস বলা থাকবে, যেমন এটা প্লাস যদি উপরের দিকে থাকে তার মানে বুঝতে হবে কারেন্টের দিকে যাচ্ছে, প্লাস নিচের দিকে থাকলে কারেন্টটা নিচের দিকে যাবে। তার মানে আমাদেরকে ভোল্টেজ সোর্সটা দেখেই চিনতে হবে সেটা ব্যাটারি নাকি জেনারেটর, আর এভাবে এই সাইনগুলো দেখে চিনতে হবে। ওকে, এবার আসো কারেন্ট সোর্সে। কারেন্ট সোর্স কত ধরনের হতে পারে দেখে নিই আমরা একটু। কারেন্ট সোর্স হতে পারে এরকম, যে ধরো এটা বৃত্ত থাকবে, বৃত্ত থাকার পর শুধু এখানে তীর চিহ্ন থাকতে পারে, তীর চিহ্ন থাকার পর ধরো বাইরে লেখা থাকলো 5 অ্যাম্পিয়ার, তার মানে বোঝা গেল যে এটাতে কারেন্ট সোর্স এবং কারেন্টটা যাচ্ছে উপরের দিকে। একটু অন্যরকম হতে পারে, ধরো এরকমভাবে বৃত্ত হলো, ভিতরে থাকলো 5 অ্যাম্পিয়ার, নিচের দিকে থাকলো, এবার তীর চিহ্নটা আর এখানে ভিতরে না, বাইরে এখানে কোথাও দেওয়া থাকলো, তার মানেও বুঝতে হবে যে 5 অ্যাম্পিয়ার কারেন্টটা উপরের দিকে যাচ্ছে। উল্টা অন্য কিছু হতে পারে, ধর এখানে বৃত্ত থাকলো একটা, ধর এখানে 3 অ্যাম্পিয়ার, কারেন্টটা থাকলো নিচের দিকে, তাহলে সেক্ষেত্রে কারেন্ট সোর্সে কারেন্টটা যাচ্ছে নিচের দিকে। এক কথায়
ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে ব্যাটারি, সেল কিংবা জেনারেটর যে কোনোটা হতে পারে। আর কারেন্ট সোর্সের ক্ষেত্রে সাধারণত এভাবেই থাকে, সেক্ষেত্রে মানগুলো কখনো বাইরে, কখনো মানটা নিজেই ভিতরে, কখনো ডিরেকশনটা বৃত্তের ভিতরে, কখনো ডিরেকশনটা সার্কিটের ভিতরে, এভাবেই ডিফাইন করা থাকতে পারে। ওকে, তবে কারেন্ট সোর্স থেকে আমরা কখনো কখনো এরকম কারেন্ট সোর্সও পাবো, এরকম দেখবা চতুর্ভুজের মতো বা চতুর্ভুজ দেওয়া থাকবে, ভিতরে শুধুমাত্র একটা ডিরেকশন দেওয়া থাকে, কখনো কখনো শুধুমাত্র প্লাস মাইনাসও দেওয়া থাকতে পারে। আর এখানে বলা থাকতে পারে 5 অ্যাম্পিয়ার, তার মানে বোঝা যাচ্ছে যে এটা প্লাস সাইন মানে কারেন্ট যাচ্ছে উপরের দিকে, এটা হচ্ছে কারেন্ট সোর্স। তাহলে আমাদের দুই ধরনের সোর্স খুঁজে পাইলাম, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স, একটা হচ্ছে কারেন্ট সোর্স। এখন আমরা যে সোর্সগুলো অলরেডি ড্র করেছি, এই সবগুলো সোর্স হচ্ছে ডিসি কারেন্টের জন্য। এসি কারেন্ট যদি হয় তাহলে কেমন হবে এটা তো আমাদেরকে শুধু একটুখানি বলে রাখি, যেহেতু আমাদের এটা নিয়ে কাজ নাই, বাট বলে রাখতেছি। এই যে জেনারেটরটা আছে, এই জেনারেটরের ভিতরে যদি কখনো এরকম একটা সাইন দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে ওটা এসি কারেন্ট হয়ে গেছে, ওটা ডিসি সোর্স নাই। ক্লিয়ার? তো সেক্ষেত্রে প্লাস মাইনাসটা নাও দেওয়া থাকতে পারে, থাকতেও পারে, এটা কোনো বিষয় না। তবে দেখবো যে এই ভিতরে যদি এসি সাইনটা দেওয়া না থাকে আর এই প্লাস মাইনাস যদি দেওয়া না থাকে, মানে প্লাস মাইনাস যদি দেওয়া থাকে ভেবে 50 ভোল্ট যদি দেওয়া থাকে, তাহলে অবশ্যই আমরা বুঝবো যে এটা হচ্ছে ডিসি জেনারেটর। আচ্ছা, এসি কয় কয় ক্ষেত্রে হতে পারে বা কীভাবে এসি হতে পারে তোমাদেরকে একটু বলে দিই। প্রথমত ভিতরে একটা এরকম সাইন থাকতে পারে, এরকম সাইন থাকা মানে এটা এসি হয়ে গেল। দ্বিতীয়ত ওইখানে দেখো যে 50 ভোল্ট লেখা, এই 50 ভোল্টের সাথে এরকম লেখা থাকতে পারে যে 50 সাইন ওমেগা টি, অথবা একটা মান দিয়ে দিল, ধরো 50 সাইন 3000 টি, এরকম লেখা হলো। তার মানে বুঝবো আমরা যে 50টা হচ্ছে ভোল্টেজের মান, অবশ্যই এটা সর্বোচ্চ মান, এগুলো নিয়ে আলোচনা পরবর্তীতে আসবে। আর এই যে সাইন বলতে মূলত সাইন ওয়েভ, মানে সাইন ওয়েভ মানে ভিতরে এই যে সাইনটা আছে এটা তোমাদেরকে বুঝাই দেওয়া হলো। তো আমরা যেহেতু ডিসি নিয়ে কাজ করব, এসি ভোল্টেজ সোর্স কেমন হতে পারে এটা আমরা এখন ভুলে যাই। তাহলে ডিসি সার্কিটের ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে দুই ধরনের সোর্স পাবো, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স। ভোল্টেজ সোর্সটা হচ্ছে এটা সেল, অনেকগুলো সেল একসাথে সিরিজে লাগালে সেটা ব্যাটারি। সেলটা থাকতে পারে যেটা লম্বা প্রান্ত, এটা হচ্ছে প্লাস, যেটা নিচের প্রান্ত বা ছোট প্রান্ত এটা মাইনাস। এরপরে হচ্ছে যেটা প্লাস প্রান্ত ওইটা হচ্ছে বড় প্রান্ত, আর প্লাস প্রান্ত দিয়ে কারেন্ট বের হয়ে যাবে। অথবা হতে পারে জেনারেটর, জেনারেটর এরকম বৃত্তাকারে থাকে, এবং জেনারেটরের ক্ষেত্রে মানটা ভিতরে থাকতে পারে, বাইরে থাকতে পারে, প্লাস মাইনাসটা দেওয়া থাকবে, তাতে আমরা বুঝবো যে কারেন্ট কোন দিকে প্রবাহিত হচ্ছে। আর কারেন্ট সোর্স দেখতে হয় এরকম। তো আশা করছি তোমরা অলরেডি সোর্সটা বুঝে গেছো। একটু দুই একজন একটু রেসপন্স করে দাও যে ক্লিয়ার কিনা, তাহলে আমি তোমাদের পরবর্তী টপিকে নিয়ে যাব। ভিডিও মাঝে মাঝে আটকায় যাচ্ছে ভাই। ওকে, এই সমস্যা কখন ঘটলো? এখানে তো নেটওয়ার্কে কোনো সমস্যা দেখতেছি না, ওয়াইফাই চলতেছে, ওয়াইফাইয়ের মধ্যে ডিস্টার্ব করেনি। আচ্ছা, তারপরে দেখতেছি। আচ্ছা, এখানে মনে হয় নেটওয়ার্কের স্ট্রেংথ অনেক ভালো। হ্যাঁ, এক্সেলেন্ট দেখাচ্ছে নেটওয়ার্কের স্ট্রেংথ, তো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। হ্যাঁ ভাই, একজন জিজ্ঞেস করেছেন, বিজয় সরকার, ভাইয়া ভিডিও কি ক্লাস শেষে আপলোড করবেন? হ্যাঁ ভাই, ভিডিও ক্লাস শেষে এই গ্রুপে যেখানে দেখতেছেন এই গ্রুপে আপলোড করা থাকবে। যেগুলো লাইভ হচ্ছে এগুলো ফ্রি ভিডিও, সো এগুলো হচ্ছে অলওয়েজ থেকে যাবে আর কি। তো আচ্ছা, আমি এখন তোমাদেরকে দেখাবো সিরিজ প্যারালাল এবং হচ্ছে এরপরে সিরিজ প্যারালাল মিক্সড, তারপরে রেজিস্ট্যান্স ক্যালকুলেশন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা, যদিও অনেকে পারো বা অনেকে শিখে রাখো এটা আগে থেকে। তো যেহেতু আমাদের সার্কিট আলোচনার বিষয়, সেক্ষেত্রে এই বিষয়টা যেন আজকের পর ঝকঝকা হয়, এটা হচ্ছে আমার অনুরোধ আর কি। আচ্ছা, সার্কিট প্রথমত দুই প্রকার হতে পারে। এখন সার্কিট হচ্ছে প্রথমত সিরিজ সার্কিট হতে পারে, সিরিজ। দ্বিতীয়ত হতে পারে প্যারালাল। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি
এই সিরিজ প্যারালাল যখন একত্রিত হয়ে যাবে তখন আমরা সেটাকে বলবো মিক্সড সার্কিট। তো 3 ধরনের সার্কিট হবে, একটা হচ্ছে সিরিজ, একটা প্যারালাল, একটা হচ্ছে মিক্সড। আচ্ছা, সিরিজ সার্কিট আমরা বলবো কখন? তো আমি তোমাদেরকে মনে রাখার জন্য সহজ একটা উপায় বলে দিচ্ছি। এই উপায়টা হচ্ছে এরকম যে এইটা একটা ব্রাঞ্চ মনে করো রেজিস্ট্যান্সের, যেটাকে নাম দিচ্ছে R1, এইটা একটা ব্রাঞ্চ নাম দিচ্ছে R2, এইটা একটা ব্রাঞ্চ নাম দিচ্ছে R3। তো আমরা সিরিজ কখন বলবো? তখনই বলবো যখন একটা ব্রাঞ্চ যেখানে শেষ, পরের ব্রাঞ্চ ওখান থেকে শুরু, তারপরে ব্রাঞ্চ যেখানে শেষ, তারপরে ব্রাঞ্চ ওখান থেকে শুরু, যদি এই সিকোয়েন্সে চলে তাহলে সেটাকে আমরা বলবো সিরিজ। অথবা এরকম বলতে পারি যে একটা পা যেখানে শেষ, বা একটা যেখানে শেষ বলতে একটা পা আর একটার মাথা, আবার ওইটার পা আরেকজনের মাথা, এইভাবে যখন এই সিকোয়েন্সে যখন যুক্ত করা থাকবে তখন আমরা সেটাকে বলবো সিরিজ। ওকে, প্যারালাল কখন বলবো? প্যারালাল হচ্ছে তখনই বলবো একটা সার্কিটকে যখন হচ্ছে এরকম হবে যে ধরো তাদের মাথাগুলো এক জায়গায়, ধরো তাদের মাথা এক জায়গায়, পা এক জায়গায়, কিন্তু বডি আলাদা। খেয়াল করো, যেমন ধরো যদি আমি একটা ব্রাঞ্চ বলি R1, R2, R3, তাহলে দেখো এই তিনটারই ব্রাঞ্চের হচ্ছে মাথাগুলো কিন্তু একই পয়েন্টে, আর এদের পাগুলো এক পয়েন্টে। যেমন এটাকে আমি এভাবে ড্র করতে পারি, ধরো এটা একটা যদি পয়েন্ট বলি, আমি এটা একটা পয়েন্ট বলি, তাহলে এই যে R2 যেটা আছে, R2টাকে আমি ধরো এইভাবে ড্র করে দিলাম R2। এবার R1 যেটা আছে, দেখো R1টার মাথা এখানে, পা এখানে না? তো R1-এর কাছে দেখো এই যে তারটা আছে, এই তারটা আমি যদি তুলে দিয়ে এই মাথাটাকে যদি, এই পাটাকে যদি এখানে জয়েন করে দিই, অর্থাৎ এটাকে যদি তুলে এভাবে বাঁকা করে এখানে লাগাই দেই, লাগানো যাবে অবশ্যই। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, এই যে R1টা এরকম হয়ে গেল, R1টার পা হয়ে গেল এই জায়গাটাতে। ওকে, এবার দেখো মাথাটা এখানে না, এই মাথাটা যদি এখান থেকে সরাই যদি এখানে লাগাই দিই, কোনো সমস্যা নেই, কারণ এই তার আর এই তার একই জিনিস। অর্থাৎ ধরো তোমার পাশে একটা মাল্টিপ্লাগ আছে, মাল্টিপ্লাগের মনে করো এটা একটা 2 পিন। ওকে, আর এটা ধরো তোমার মাল্টিপ্লাগ, ধরো এটা তোমার মাল্টিপ্লাগ। এখন এই মাল্টিপ্লাগের ভিতরে ধরো এটা সবার বাসায় আছে, এজন্য খুবই কমন জিনিস। মনে করো এই তারটা এবং এই তারটা একই জিনিস না? ধরো এখান থেকে তারটা আমি ছুটে দিলাম, তারপর যদি এই তারটাকে এখানে জয়েন করাই দিই, এটা টেনে নিয়ে এসে জয়েন করাই দিলাম ওর সাথে, তাহলে কী দাঁড়াবে দেখো তো? যেটা ঘটবে, আচ্ছা একটা মিনিট একটু ইন্টারাপ্ট করতেছি, কারণ হচ্ছে কল আসতেছিল একটু। আচ্ছা, যেটা বোঝাচ্ছিলাম, তাহলে প্যারালালটা হলো এরকম দেখতে যে মাথাগুলো এক জায়গায়, পাগুলো এক জায়গায়, বডি কিন্তু আলাদা। তাহলে R1টাকে যদি আমরা বাঁকা করে দিই, এই যে যেটা বলতেছিলাম যে মাল্টিপ্লাকের তার মনে করে যদি আমরা এখান থেকে কেটে দিই, তারপরে এটা যদি এখান থেকে জয়েন করে দিই, মাল্টিপ্লাকটা কিন্তু ঠিক থাকবে। এক কথায় আমরা যদি এই তারটা উঠাই দিয়ে এই পাটাকে যদি এখানে লাগাই দিই, যেমন ঠিক আছে, এমনইভাবে যদি এখানকার থেকে এটা সরাই দিয়ে যদি এখানে লাগাই দিই তাও ঠিক আছে, এটা যদি এখান থেকে সরিয়ে এখানে লাগাই দিই তাতেও ঠিক আছে। তার মানে দেখাচ্ছে এরকম দেখতে, যেটা এখানে মাথাটা এরকম, আর এর পাটা এরকম, এর মাথাটা এরকম। তার মানে এই দেখো R1, R2 এবং R3 তিনটার পা এক জায়গায়, মাথা এক জায়গায়, বডিগুলো আলাদা, সেক্ষেত্রে এরা দাঁড়াচ্ছে প্যারালাল। তো প্যারালাল দেখতে এরকম হতে পারে, প্যারালালে তার অনেক রকমই হতে পারে। তো সেক্ষেত্রে ধরো আমরা যখন সার্কিট পাবো আর কি, তখন দেখবো যে প্যারালাল জিনিসটা যদি এখন অনেক সহজ লাগতেছে, একটা সময় এসে মনে হবে যে ভেবা চাকা খেয়ে যাচ্ছ আর কি। যেমন ধরো একটা সার্কিটের মাঝে মাঝে এরকম পাবো আর কি দেখতে, এখানে একটা সার্কিট এভাবে মান দেওয়া থাকবে, এবার ধরো এখানে গিয়ে ঘুরে লাগানো থাকলো, এবার কিন্তু মনে হতে পারে যে এর সাথে গিয়ে সিরিজ থেকে প্যারালাল ভেবা চাকা খেয়ে যাবা। তো সেক্ষেত্রে এরকমটা যেন না হয়, কারণ দেখো এই যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের মাথা এখানে, এই ব্রাঞ্চেরও মাথা এখানে, আবার এটারও মাথা এখানে। তো এটা R1 বলি, এটাকে R2 বলতেছি, এটা R3 বলতেছি। R1-এর পা এখানে, R2-র পাও দেখো যেখানে, আর R3-র পাও কিন্তু দেখো এখানে। তার মানে তিনটা প্যারালাল। যদিও তোমরা এটা অনেক সহজে অনেকেই পারো, তো আমরা যখন আসলে মূলত অনেক বড় বড় সার্কিট করবো তখন দেখবে একটু গন্ডগোল লাগতেছে আর কি। আর এই সার্কিটটা আমাদেরকে খুবই গুরুত্ব দিতে হবে, তোমাদেরকে বলে রাখি। ডুয়েট অ্যাডমিশন টেস্ট একটা সার্কিট থাকবে, ডি সার্কিট থেকে অবশ্যই থাকবে 14 মার্ক।
এবং তোমাদেরকে আরেকটা নিউজ বলে রাখি যে আমাদের যে পরীক্ষাগুলো সাধারণত সবচেয়ে বেশি কমন হয়ে থাকে জবের ক্ষেত্রে, যেমন পিজিসিবি, ডিপিডিসি, NWPGCL, এগুলোতে যখন পরীক্ষা হয় দেখবা তখন অবশ্যই ডি সার্কিট থেকে একটা প্রশ্ন থাকেই অলওয়েজ, এবং এই প্রশ্নটা থাকলেই সাধারণত 10 মার্ক করে থাকে। এই পরীক্ষা সাধারণত বুয়েট নিয়ে থাকে, বুয়েট নিয়ে যেটা করে সবার আগে একটা ডিসি সার্কিট থেকে প্রশ্ন তুলে দেয়, এবং তোমরা গিয়ে দেখবা যে ডিপার্টমেন্টের 1 নম্বর প্রশ্নটাই সাধারণত ডি সার্কিট। খুবই কম পরীক্ষা পাবা যেখানে ডি সার্কিট দেয়নি। তার মানে এই মার্কটা কিন্তু লুফে নেওয়া লাগবে। জবের ক্ষেত্রে হলে 10 আর ডুয়াল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে হলে 14 মার্ক। এই মার্ক থেকে যদি কেউ বাদ চলে যায়, মনে করো ধরো কেউ যদি কোনো কারণে এই 14 মার্ক না পারে, তাহলে ডুয়াল অ্যাডমিশন টেস্ট থেকে অনেক দূরে সিটকে চলে যাবে, কারণ এই মার্কটা অনেক ইজি একটা মার্ক। এই মার্কটা থেকে কেউ সাধারণত ছুটে যায় না আর কি। ওকে, তাহলে আমি যেটা বলতেছিলাম যে আমরা সিরিজ আর প্যারালাল বুঝলাম। সর্বশেষ সামারি হচ্ছে এরকম যে সিরিজ আমরা বুঝবো কখন, একটা যেখানে শেষ আরেকটা শুরু, একটা শেষ আরেকটা শুরু এভাবে। আর প্যারালাল আমরা বলবো কখন, যখন হচ্ছে 3 জনের বা সবার যখন মানে এমন ব্রাঞ্চ যখন পাবো যাদের মাথা এক জায়গায় পা এক জায়গায় কিন্তু বডিগুলো আলাদা, সেক্ষেত্রে তারা হবে প্যারালাল। আর মিক্সড কখন হবে, যখন একটা সার্কিটই এমন হবে, ধরো এরকম একটা সার্কিট আমরা পাচ্ছি, মনে করো এরকম একটা সার্কিট ধরো পাইলাম। এখন এই সার্কিটটাকে আমরা বলবো কি মিক্স সার্কিট। কেন মিক্স সার্কিট দেখো বলতেছি, আমি ব্রাঞ্চগুলোর নাম দিয়ে দিই। ধরো এটা R1, এটা R2, এটা R3, এটা R4, এটা R5। আমি জানি এটা খুব ভালো করে তোমাদের এখানে যতজন ক্লাস করতেছে এদের ম্যাক্সিমামে এই জিনিসটা এখনই বলতে পারবা, বলবো ভাইয়া যেটা প্যারালালের সাথে সিরিজের সাথে প্যারালালের সাথে সিরিজ। তবে যারা এখনও পারো না তারা এই জিনিসটা ক্লিয়ার করে নাও, আর যারা এটা অবশ্যই পারতেছো তোমাদেরকে অবশ্যই অভিনন্দন। পরবর্তী বড় বড় সার্কিট আসলে বা একটু ক্রিটিক্যাল সার্কিট আসলে তোমরা ওখানে তোমাদের নলেজটা অ্যাপ্লাই করবা। এখন প্রথমত দেখো, এই যেরকম আমরা প্যারালাল বলতেছি এই কারণে যে R5 এর মাথা এখানে আর পা এখানে, R4 এর মাথা এখানে, পা এখানে। তো আমি কি বললাম, এই তার এবং এই তার তো একই তার, তার মানে এই দুইজন একই জায়গায়, আবার এই দুইজন একই জায়গায়। ওকে, তার মানে এই দুইজনের পা এক জায়গায়, এই দুজনের মাথা এক জায়গায়, তার মানে এরা দুজন প্যারালাল। কিন্তু দেখো R3 এর সাথে প্যারালাল হচ্ছে না কিন্তু, কারণ R3 এর পা এখানে মাথা এখানে, এদের সাথে কোনো কানেকশনই নাই। ওকে, তখন এরা দুজন যখন একটা হয়ে গেল, এরা দুজন যখন প্যারালাল করবো তখন কিন্তু এরা একটা হয়ে যাবে। তারপরে নতুন করে একটা রেজিস্ট্যান্স দাঁড়াবে, ধরো এটার নাম দিলাম মনে করো R প্রাইম মানে হচ্ছে R4 প্যারালাল R5। ওকে, এখন প্যারালালটা যখন আমরা শো করবো তখন এইভাবে দেখাবো। ওকে, আর প্রাইম ইকুয়াল টু এরকমভাবে দেখাবো R4 প্যারালাল R5, এবং প্যারালাল মানে হচ্ছে উপরে হয় গুণ, অর্থাৎ R4 × R5, নিচে হচ্ছে R4 + R5, উপরে হয় গুণ নিচে হয় যোগ। এটার কারণ আছে, এটার একটা সমীকরণ আসবে, সমীকরণটা আমি দেখাবো একটু পরে। গেল, তো এখন দুইটা যখন একটা হয়ে গেল, প্যারালাল হওয়ার পর কিন্তু একটা হয়ে গেল, নাম হলো কি নতুন করে এটা R প্রাইম। অর্থাৎ দুইটা যখন প্যারালাল হয়ে গেল তখন নতুন করে দাঁড়াচ্ছে R প্রাইম। এবার চিন্তা করো তো যে R প্রাইম আর A সিরিজ না প্যারালাল? সিরিজ অবশ্যই। কেন সিরিজ দেখো, কারণ R3 এখানে শুরু, এখানে গিয়ে শেষ। R3 যেখানে শেষ, R প্রাইমটা ওখানে শুরু। তার মানে এটা যেখানে এসে যেটা যদি শুরু হয়ে থাকে তাহলে R3 আর R প্রাইম অবশ্যই কী হবে, সিরিজ। ওকে, তাহলে সেক্ষেত্রে কেমন হবে, সিরিজ যখন হয় তখন হবে যোগ। তাহলে সিরিজের ক্ষেত্রে হবে যোগ, এটা মনে রাখবো। আর প্যারালালের ক্ষেত্রে হবে উপরে গুণ নিচে হচ্ছে যোগ। আপাতত এইভাবে মনে রাখি, তাহলে আমাদের জন্য করতে সুবিধা হবে, মানে সলভ করতে সুবিধা হবে। তাহলে হচ্ছে উপরে গুণ নিচে যোগ। ওকে, এটা কেন এইভাবে আসতেছে পরে দেখাচ্ছে। গেল, তার মানে এই দুইটা সিরিজ। এখন তার মানে সিরিজ বলতে কি R প্রাইম + R3 হয়ে গেল এই দুইটা। এখন এই দুইটা যখন সিরিজ হবে, মানে দুইটা যখন কাজ হয়ে গেল, নতুন একটা নাম দিয়ে দিই। ধরো এটার নাম দিলাম এখন R ডাবল প্রাইম। তাহলে এই দুইটা কিন্তু চলে গেল, এখান থেকে চলে গিয়ে নতুন যেটা তৈরি হলো এটা হচ্ছে দুইটা মিলে একটা, এবং সেটার নাম হচ্ছে R ডাবল প্রাইম। এই যে দুইটা মিলে কিন্তু একটা হয়ে গেল, R প্রাইম আর R3 মিলে একটা হয়ে গেল। এবার আমরা দেখি এই দুইজনে মিলে কি। এ দেখো, R ডাবল প্রাইম এখানে শুরু, এখানে শেষ, মানে মাথা এখানে পা এখানে। R2 দেখো মাথা এখানে পা এখানে, তার মানে দুজনের মাথা এক জায়গায় পা এক জায়গায়, বডি আলাদা। তার মানে কি দাঁড়াচ্ছে, R ডাবল প্রাইম এবং R2 এই দুজন এখন কি হবে, প্যারালাল। তাহলে ধরো দুজন যখন প্যারালাল হয়ে গেলে নাম দেই R ট্রিপল প্রাইম, মনে করো আর কি। তার মানে এও চলে গেল, এও চলে গেল, দুজন মিলে একটা হয়ে গেল, এবং নাম হচ্ছে কি R ট্রিপল প্রাইম। অলরেডি তোমরা বুঝে গেছো এর সাথে এটা সিরিজ, কারণ এটা যেখানে শেষ এটা যেখানে শুরু, তার মানে এটার সাথে এটা সিরিজ হবে। তো অর্থাৎ R1 + R ট্রিপল প্রাইম, এইটা হচ্ছে RT, মানে টোটাল রেজিস্ট্যান্স। এইভাবে আমাদেরকে রেজিস্ট্যান্সগুলো ক্যালকুলেশন করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখন সরাসরি সার্কিটে চলে যাব, গিয়ে তোমাদেরকে ক্যালকুলেশন করা দেখাবো আর কি।
এমডি হাসানুজ্জামান মুজাহিদ, ভাই এগুলো তো ও লেভেলের ক্লাস নাকি জিরো লেভেলের ক্লাস? ক্লাস কি রেগুলার চলবে নাকি পেইড ক্লাস করতে হবে? আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, আমাদের যেগুলো চলতেছে সেগুলো ট্রিপলি ডিপার্টমেন্টের জন্য লাইভ ক্লাস চলতেছে এবং এগুলো ফ্রি ক্লাস। আর আপনারা যারা ভর্তি হতে চান তাদের জন্য হচ্ছে অলরেডি কোর্স অফার করা আছে, দেখবা গ্রুপে, এই গ্রুপে যে গ্রুপে ক্লাস করতেছে সেই গ্রুপে কোর্স অফার করা আছে ডিপার্টমেন্ট ক্লাস। এটা হচ্ছে 3 মাসের মতো সময় লাগার কথা, 36টার মতো টোটাল লেকচার লাগার কথা আর কি টোটাল, বা তার একটু বেশি হতে পারে। তো সেক্ষেত্রে 3 মাসের মতো আমরা অ্যারাউন্ড 3 মাস টাইম ধরে নিয়েছি। আর হচ্ছে পেইড ভার্সনে তোমাদেরকে যেতে হবে মোটামুটি 7-8টা ক্লাস বা 10টা ক্লাসের পরে আর কি। মোটামুটি আমরা যেহেতু ডিসার্কিট টপিকটা ধরছি, এই ডিসার্কিট টপিকটা আমি কী শেষ করবো তোমরা এটা মনে রাখতে পারো, এখনই শুনে রাখতে পারো। প্রথমেই আমাদের আজকে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে মিক্স সার্কিট। আজকে যে টপিক চলতেছে এই টপিকের নাম মূলত মিক্স সার্কিট। এই সার্কিট থেকে রেজিস্ট্যান্স ক্যালকুলেশন, এরপরে হচ্ছে আমরা এই কাজগুলো বেশি দেখবো আজকে। এরপরে আমরা দেখবো কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুলের কিছু কাজ আছে যেগুলো বলতে পারো একটু একজন বললেন জিরো লেভেলের ক্লাস, হ্যাঁ এটাও মূলত জিরো লেভেলের ক্লাসই। এরপর আমরা বিভিন্ন থিওরামগুলো দেখব, তার মধ্যে সুপারপজিশন এবং থেভেনিনস থিওরাম, এটা শুধুমাত্র হিন্টস দিয়ে দেবো, মানে করিয়ে দিয়ে 1-2টা করে করাবো, সলভ করিয়ে দিব এবং তোমাদেরকে কিছু হোমওয়ার্ক থাকবে। এরপরে সুপারপজিশন থেভেনিনসের পরে নর্টনস থিওরাম দেখতে পাবা। এখানে তোমরা যেগুলোতে বেশি ঝামেলা বাঁধাও আর কি, বা যেগুলোতে গন্ডগোল বাঁধে এখানে আসার পর, একটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, এটা সমস্যা বাঁধে। তারপরে হচ্ছে সোর্স কনভার্সন, এটা হচ্ছে তোমাদের পলিটেকনিক লেভেলে খুব বেশি ডিপলি নেই। নোডাল অ্যানালাইসিস এগুলো এখানে নেই, তোমাদের ওখানে নেই আর কি, তো এগুলো অবশ্যই এখানে ভালো করে করানো হবে। অর্থাৎ নোডাল, সোর্স কনভার্সন, তারপর নর্টনস, সুপারপজিশন, ম্যাক্সওয়েল, থেভেনিনস থিওরাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, এই কটা থিওরাম মূলত শেষ হয়ে গেলে ডিসি সার্কিটের মূলত বেসিক জিনিসগুলো সবই শেষ। আর এইটুকুন শেষ হয়ে গেলে মূলত তোমাদের ভার্সনটা শেষ হয়ে যাবে, মূলত ফ্রি ক্লাসগুলো মূলত শেষ করে ফেলবো। তারপরে হচ্ছে পেইড ভার্সনে যারা শুধুমাত্র পেইড করবে তাদেরকে নিয়ে আমরা চলে যাব হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে আর কি। তো পরবর্তী ক্লাসগুলো যখন হবে, পরবর্তী ক্লাসগুলো কয়েকটা ভাগে ভাগ করে নেবো আমি আর কি। যেমন ডিসি সার্কিটের পরে হয় আমরা ডিসি মেশিনে চলে যাব, অথবা এসি সার্কিট করবো আগে, তারপরে ডিসি মেশিনের পরে এসি মেশিন করবো অবশ্যই। এরপরে পাওয়ার সিস্টেমটা 2 ভাগে ভাগ করে নেব, পাওয়ার সিস্টেম 1, পাওয়ার সিস্টেম 2। পাওয়ার সিস্টেম 1-এর ভিতরে থাকবে তোমার TD1-এর টপিকগুলো, আমি ইন্ডিভিজুয়াল এভাবে না বলে মূলত এভাবে বলতে পারি যে পাওয়ার সিস্টেমটা 2 ভাগে ভাগ করে, এর মধ্যে একটা পার্ট বেশিরভাগ থাকবে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। তো সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশনটা থেকে মূলত অনেক কিছু আমাদের লাগবে আর কি। ওইখানে হচ্ছে আগে এই সিলেবাসটা অনেক ছোটো ছিল, পরবর্তীতে এই সিলেবাসটা এখন অনেক বড়। এখানে জিরো সিকোয়েন্স থেকে শুরু করে তোমাদেরকে শর্ট সার্কিট কারেন্ট বের করা, তারপরে বিদ্যুৎ রিঅ্যাক্টরে কিছু অঙ্ক আছে ওগুলো করতে হবে। এরপরে ওখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো তোমাদেরকে থিওরি টাইপের কিছু জিনিসপত্র পাবো, ওগুলো করতে হবে। ওগুলো পড়বে পাওয়ার সিস্টেম 2-তে, আর পাওয়ার সিস্টেম 1-এ পড়বে TD1-এর পুরোটা বলতে পারো। আর এরপর আমরা চলে যাবো ইলেকট্রনিক পার্টে তোমাদের আছে ডায়োড, রেকটিফায়ার, ট্রানজিস্টর অর্থাৎ বিজেটি, এরপরে আছে মাল্টিভাইব্রেটর, অসিলেটর, এগুলো সবগুলো দিন আলোচনা হবে। এটা হচ্ছে ইলেকট্রনিক পার্ট। তারপরে ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, ডিজিটাল ইলেকট্রনিকটা শেষ হয়ে গেলে আমরা যাবো টেলিকমিউনিকেশন পার্টে। তো এখন যেটা ঘটবে, টেলিকমিউনিকেশন ধরো এই পার্টটা এমন আর কি, বা সবগুলা পার্টই এমন, তোমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে তারা দ্বিতীয় পড়বে, আবার অনেকে আছে চতুর্থ পড়বে, অনেকে আছে ষষ্ঠ পড়বে। তো তাদের জন্য কি হবে আমি যেটা বলে রাখতেছি এটা এরকম যে তোমরা চেষ্টা করবা তুমি দ্বিতীয় পর্ব হও কিংবা ষষ্ঠ পর্ব হও, আমি তোমাদেরকে যতটুকু কন্টেন্ট দিব ইনশাল্লাহ তোমরা যদি কেউ ভালো করে নিতে পারো তোমাদের শর্ট কোর্সে চান্স পাওয়ার জন্য যথেষ্ট জিনিস দেবে, যথেষ্ট এনাফ হয়ে যাবে। আর তোমরা নিজেরা ওটা চেক করে নিতে পারবা বা বুঝতেও পারবা আর কি। তো এক্ষেত্রে আসলে ভরসা রাখো, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আমি তোমাদেরকে খুবই চেষ্টা করবো সব কিছু দেওয়ার যতটুকু তোমাদের জন্য প্রয়োজন পড়ে। এখন ব্যাপারটা এরকম যে শর্ট কোর্সে যারা চান্স পেতে চাও বা যখন চান্স পেতে হয়, আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টে চান্স পাওয়ার জন্য 300 মার্কের ভিতরে কিন্তু 300 মার্ক প্রয়োজন পড়ে না। ইনফ্যাক্ট কোনো ডিপার্টমেন্ট থেকেই কখনো 300 মার্কের মধ্যে 300 মার্কের প্রয়োজন পড়ে না। মার্ক লাগলে কত, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সাধারণত যদি আমরা মার্কের কথা চিন্তা করে দেখি তাহলে যেটা আসলে অ্যাজাম্প করি আমরা মনে করে থাকি, এটা হচ্ছে বিভিন্ন ধরো যে এবার যারা চান্স পেয়েছে তার আগের বার যারা চান্স পেয়েছে সবাই তো আমাদের ছোটো ভাই। তো এই ছোটো ভাইদের কাছে তখন শুনে থাকি কত বাবারে কীভাবে চান্স পাইলা বা হচ্ছে কত মার্ক পেতে পারো তুমি। তাতে আমরা যেটা দেখি গড়পড়টা প্রায় 180 মার্ক বেশি হয়ে গেলে, 180 মার্ক পার হয়ে গেলে সাধারণত ট্রিপলি ডিপার্টমেন্টে চান্স হয়ে যায়। এক্ষেত্রে যদি প্রশ্ন কোনোবার অনেক বেশি কঠিন হয়ে যায় সেক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন, আর প্রশ্ন যদি খুবই সহজ হয়ে যায় সেক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। সেক্ষেত্রে হয়তো 200+ লাগতে পারে বা 210 লাগতে পারে বা 200 পার লাগতে পারে। তো এক্ষেত্রে যেটা ঘটে যে ডিপার্টমেন্টে ট্রিপলি ডিপার্টমেন্টে 150 মার্কের যে প্রশ্ন হয় 150 মার্কের ভিতরে 100 কম, এটা পাইলে সাধারণত চান্স আর খুব একটা হয় না আর কি।
কারণ ধরো যদি একটা স্টুডেন্ট 190 মার্ক পেয়ে চান্স পায়, তাহলে তার ধরো 90 মার্কের মতো বা 80-85 মার্কের মতো থাকে নন ডিপার্টমেন্টে, বাকি কিন্তু 105 বা 110 বা 100+ মার্ক কিন্তু সে ডিপার্টমেন্টে তুলে রাখে। তো এই হচ্ছে ওভারঅল মূলত অবস্থা। তার মানে তোমাকে একটা টার্গেট ধরে রাখতে হবে যারা শর্টে চান্স পেতে চাও আর কি, যে তাদের হচ্ছে 100-150 মার্ক কিন্তু প্রয়োজন পড়তেছে না তোমার প্রথমত। এবং কেউই যদি তোমরা 150 মার্কের মধ্যে 150 মার্কে পাওয়া চিন্তা করে থাকো ডিপার্টমেন্টে, তাহলে তোমাদেরকে অনেকখানি পরিশ্রম করতে হবে। আর তোমরা যদি হচ্ছে 150 মার্কের মধ্যে 150 মার্কে কখনো খুবই কাভার করতে চাও, মানে কাভার করবাই তুমি একেবারে যা ইচ্ছা তাই প্রয়োজনে করে ফেলবা, ব্যাপারটা এরকম, বা অনেক পরিশ্রম করবা যদি মনে হয়ে থাকে, তাহলে তোমাকে যেটা করতে হবে, ব্যাপারটা এরকম হয়ে যাবে তোমার ক্ষেত্রে যে অনেকগুলো থাকে অফ টপিক বা হচ্ছে লেস ইম্পর্টেন্ট টপিক। ওই টপিকগুলো তোমাদেরকে সব টপিকে তোমাদেরকে করানো হবে, তবে যে টপিক থেকে পরীক্ষার প্রশ্ন আসে বেশি সেই টপিকটা অবশ্যই আমি তোমাদেরকে বেশি ভালো করে ক্লিয়ার করে দেবো। যেমন আমি তোমাদেরকে ডিসি সার্কিটের কথাই বলি। এই সার্কিটের ক্ষেত্রে সাধারণত আমাদের প্রশ্ন আসে একটা ক্রিটিক্যাল সার্কিট দিয়ে দেয় মিক্স সার্কিটের ক্ষেত্রে, যদি মিক্স সার্কিট আসে, অথবা কি করে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের অঙ্ক আসে বেশি, নোডাল দিতে পারে। তারপরে হচ্ছে সুপারপজিশন থিওরেম যেমন খুব একটা দেয় না, এরপরে নর্টনস থিওরেম আসতে পারে, অর্থাৎ থেভেনিনস থিওরেম, নর্টনস, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কিংবা মিক্স সার্কিট একেবারে ক্রিটিক্যাল টাইপের, অথবা নোডাল। দেয় না কোনটা দেয় না হচ্ছে ধরো ম্যাক্সওয়েল খুবই কম দেয়, তারপরে হচ্ছে সোর্স কনভার্সন খুবই কম দেয়, এরপর সুপারপজিশন থিওরেম খুবই কম দেয়, কেভিএল, কেসিএল এগুলো খুবই কম দেয়। কেভিএল দিয়ে অঙ্ক খুব একটা দেয় না, কেসিএল দিয়ে অঙ্ক তো আসেইনি বলতে পারে এখন পর্যন্ত। তো এক্ষেত্রে যেগুলো লেস ইম্পর্টেন্ট, ধরো কেসিএল এর অঙ্ক তোমাদেরকে আমি যা শুধু টপিকটা বুঝাই দিয়ে একটা যদি অঙ্ক করে দিতে পারি, আর হোমওয়ার্কের সময় একটা যদি অঙ্ক পেতে পারো। এখন এইটা নিয়ে তুমি যদি অনেকগুলো কেসিএল করো, ধরো তুমি একটা ইংলিশ রাইটারের বই নিলা, আর অনেকগুলো বই থেকে অনেকগুলো কেসিএল মানে সলভ করলে লাভ নাই কিন্তু ব্যাপারটাতে। আরেকটা কথা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের কিন্তু কন্টেন্ট অনেক বড়। তোমাদের যদি কেউ জেনে থাকো বা কোনো যদি ডিপার্টমেন্টের বই থেকে থাকে, তাহলে দেখবা অন্য যে কোনো ডিপার্টমেন্টের থেকে আমার কাছে মনে হয় আমাদের ডিপার্টমেন্টের কন্টেন্টটা অনেক বড়, সিলেবাসটা একটুখানি বেশি এবং হচ্ছে পড়াশোনা অনেক। তো সেক্ষেত্রে যেটা করা লাগে এটা হচ্ছে কৌশল তুমি কতটুকুন জানো। মানে ঘটনাটা এমন না যে একটা মিক্স সার্কিট তুমি 150 সার্কিট যদি পারো বা 200 সার্কিট যদি সলভ করো, এরপরও ওই সার্কিটগুলোর মধ্যে থেকে একটা সার্কিট কমন পড়বে, কোনো গ্যারান্টি নাই। এমনকি তুমি 200 সার্কিট পারো, কিন্তু সার্কিট ক্যালকুলেশন করা যদি তুমি মানে টেকনিক তোমার কাছে না থাকে বা তুমি সার্কিট সলিউশন যদি করতে না পারো, তাহলে মূলত 200 সার্কিট করে তোমার কোনো কাজ নাই। আর তুমি যদি সার্কিট ক্যালকুলেশন করার সিস্টেম জানো, তাহলে তুমি যদি 20টা সার্কিট করে রাখো, 20টা অনলি, তাও তো তুমি চান্স পেয়ে যেতে পারো বা হচ্ছে তোমার সার্কিট সলভ হয়ে যেতে পারে। এটা শুধু সার্কিটের ক্ষেত্রে না, ডিসি মেশিন বলো, জেনারেটর, মোটর বলো, তারপরে হচ্ছে এসি মেশিনের ক্ষেত্রে ট্রান্সফরমার বলো, অল্টারনেটর বলো, তারপরে হচ্ছে ইন্ডাকশন মোটর বলো, যে কোনো ক্ষেত্রে আমাদের বেশিরভাগ টপিকই এরকম যে তুমি কতখানি লজিক বুঝতেছো, বেসিকগুলো তোমার কতখানি ক্লিয়ার। তো এক্ষেত্রে যারা বিশেষ করে বলতেছো যে আসলে জিরো লেভেল থেকে শুরু করতেছি কিনা বা এরকম কিনা, তো সেক্ষেত্রে তোমরা ভরসা রাখো যে আমি চেষ্টা করবো সবসময় আর কি যে টু জেড তোমাদেরকে কমপ্লিট করে দিতে শর্ট কোর্সের জন্য, এবং তোমরাও লেগে থাকো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ওকে, আমি একটু সামনের দিকে যাই তাহলে। আচ্ছা, কয়েকজন মানুষ প্রশ্ন করছে যে ভাই আসলে মেকানিক্যালের ক্লাস করাবেন কিনা। ভাই আমি ট্রিপলির, হ্যাঁ আমি ট্রিপলি থেকে এবার ডুয়েট থেকে বের হয়ে গেছি। সো আমি ট্রিপলি নিয়ে ক্লাস করবো, ট্রিপলি টোটালি মূলত ডিপার্টমেন্ট নিয়ে কাজ করব। তো মেকানিক্যালের ক্লাস খুব দ্রুতই শুরু করবো ইনশাল্লাহ। আমাদের মেন্টর অলরেডি রেডি হয়ে গেছে, শুধু আমাদের প্রসেসিং কিছু বাকি আছে, কারণ ক্লাস তো আসলে বললেই আর হচ্ছে না, কারণ ক্লাস তোমাদের নেওয়ার পরে ক্লাসের সলভিং থেকে শুরু করে অনেকগুলো বিষয় থাকে আর কি। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের কোয়ালিটি ব্যাপারটা ঠিকঠাক রাখতে, সেজন্য মূলত একটু আমাদের দেরি হচ্ছে, তবে আমরা অবশ্যই মেকানিক্যাল রান করব এবং সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল হয়। ওকে, আচ্ছা আরেকটা প্রশ্ন তোমাদের অনেকেই ফোন করে করতাম বা মেসেজ করতে আর কি, ভাইয়া কোন বই কিনবো। এই যে দয়া করে তোমরা যারা হচ্ছে ষষ্ঠ পর্বে আসো, তাদের ব্যাপারটা ভিন্ন। তারা যেহেতু গাজীপুরে অল্প কিছুদিনের মধ্যে চলে আসবা, অ্যাডমিশন আসবা, তোমাদের যদি কোনো বই কেনাই লাগে তোরা সেক্ষেত্রে বই কিনবা আর কি। তো সেক্ষেত্রে বই আমার কাছে সাজেশন চাইবা না যে কোন বই, তোমাদের যে বই ভালো লাগে, বাজারে অ্যাভেলেবেল বই আছে। আমি বইয়ের প্রয়োজন এটা করতে পারি যে আমরা নামগুলো বলে রাখতে পারি যে এই বই বাজারে আছে, তোমরা যার যেটা ইচ্ছা কিনে নাও। কারণ বই আসলে আমরা মেনশন কখনই করবো না। তবে তোমরা যারা হচ্ছে দ্বিতীয় পর্বে বা চতুর্থ পর্বে আসো, তারা যদি ক্লাসগুলো ফলো করো এবং যে হোমওয়ার্ক দেবে যদি এগুলো করে রাখো, তাতেই বেটার আর কি, তাতেই এনাফ, কিছুই লাগবে না আর। ওকে, তাহলে হচ্ছে আমি এখন তোমাদেরকে সরাসরি সার্কিট ক্যালকুলেশন দেখাবো যে সিরিজ প্যারাল আসলে কোথায় গিয়ে সমস্যা বাঁধে। আমি একটা সার্কিট তুলে নেব এখান থেকে, আমার কাছে একটা অবশ্য আমার জন্য বই আছে তোমাদেরকে তুলে নেওয়ার জন্য, আসলে সব তো আর মুখস্থ থাকবে না।
ওকে, একটা সার্কিট। এই সার্কিটের প্রশ্ন হচ্ছে আমাদের কাছে এখন মনে করা প্রশ্ন যে টোটাল রেজিস্ট্যান্স অর্থাৎ আরটি ইকুয়াল টু ভাট এর মান কত। তো এখন আমরা একটুখানি দেখি যে আসলে এর আরটি বোঝা যাচ্ছে কিনা, মানে মোট রেজিস্ট্যান্স বোঝা যাচ্ছে কিনা। তোমাদেরকে একটু আগে ক্যালকুলেশন দেখালাম, যে ক্যালকুলেশনটা এরকম বলছিলাম যে একটা সার্কিট যেখানে শেষ হবে, একটা ব্রাঞ্চ যেখানে শেষ, অন্য কোনো ব্রাঞ্চ সেখানে শুরু হলে সেটাকে আমরা সিরিজ বলতে পারবো। তাহলে আসো আমরা এখন দেখি যে 4 আর 20কে আমরা সিরিজ বলতে পারি কিনা। এখন কি হচ্ছে দেখো তো, 4টা এখানে শুরু, 4-এর মাথা কিন্তু এখানে, 4 এখানে গিয়ে শেষ। এবার 20 দেখো, 20 এখানে শুরু, শেষ এখানে, তাই না? বোঝা যাচ্ছে 20টা এখানে শেষ। তাহলে 4 আর 20 তো মনে হয় যে 5 এখানে, 20 এখানে শুরু, অর্থাৎ 4 যেখানে শেষ 20 সেখানে শুরু। তাহলে 4 আর 20কে সিরিজ বলাই যায়, কিন্তু না, বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না দেখো, কারণ হচ্ছে 4 আর 20 যেখানে, 4 যেখানে শেষ 20 সেখানে শুরু, কিন্তু মাঝখানে এই তারটা গন্ডগোল বাঁধাইলো। যদি এই তারটা না থাকতো তাহলে আমরা এটাকে সিরিজ বলতে পারতাম। এখন তার একটা চলে আসলো, এই তার চলে আসার পরে কিন্তু আমরা এখন বলতে পারতেছি না যে আসলে এটা সিরিজ নাকি প্যারালাল। ভেজালে একটা পড়লাম। ওকে, এরপরে দেখো আরেকটা জিনিস চিন্তা করে দেখি, এই যে 20 যে আছে, এই 20-এর সাথে তাহলে 4 তো মিলাইতে পারলাম না যে আসলে সিরিজ নাকি প্যারালাল, বুঝতেও পারতেছি না। গেল, তাহলে 20 আর 100-এর ভিতরে একটুখানি হিসাব করে দেখি কি হয়। তাহলে এখন দেখি, দেখো 20টা যদি এখান থেকে শুরু হয় এখানে শেষ, 100 তাহলে এখানে শুরু, এখানে মনে করা শেষ, কিন্তু মাঝখানে একটা তার লাগানো, তার মানে এরও নিয়ে গন্ডগোল বাড়তেছে যে এখানে একটা তার লাগানো, কিন্তু যেখানে 20 শেষ হয়ে গেছে 100 কিন্তু ওখান থেকে শুরু, তার মানে এই যে নিচে থেকে তারটা গেছে, এই তারটা যদি না থাকে তাহলে 20 আর 100 কিন্তু সিরিজ বলা যায়। তার মানে আরেকটা গন্ডগোল বাঁধাইলো, তাহলে গন্ডগোল 2টা হয়ে গেল। তো কী করবো এক্ষেত্রে? এক্ষেত্রে আমরা যেটা করব এটা হচ্ছে পয়েন্ট মেথড অ্যাপ্লাই করব। কি মেথড অ্যাপ্লাই করব বললাম? পয়েন্টিং মেথড বলে থাকে অনেকে এটাকে, বা এটাকে শুধু পয়েন্ট মেথডে বলা যায়। পয়েন্ট মেথডের কাজ হচ্ছে কি, আমি এখানে কয়েকটা টপিক আকারে লিখে দিচ্ছি, মানে কয়েকটা নাম্বার আকারে লিখে দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে আমরা একই তারকে একই নামে চিহ্নিত করব। আচ্ছা, আমরা এই পয়েন্ট মেথড অ্যাপ্লাই করি কেন? কারণ আমাদের সিরিজে যখন সার্কিটের ভিতরে সিরিজ প্যারালাল বোঝার জন্য আর কি। কারণ এখানে দেখো, আমরা যখন তোমরা সার্কিটটার দিকে তাকাও, তোমরা মূলত এইগুলো আমি নিজে নিজে লিখতেছি, তোমরা হচ্ছে একটু খেয়াল করে এই সার্কিটের দিকে তাকাও, দেখো বুঝতে পারো কি না যে 20, 125, 100 কে কোনটা কার সাথে প্যারালাল নাকি সিরিজ, কোনো কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। কারণ দেখো যে 25-এর মনে করো মাথা এখানে, ধরো ঠ্যাং এখানে, মানে পা এখানে আর কি। আবার 100-এর এখানে মাথা এখানে পা, 20-এর এখানে মাথা এখানে পা, কার মাথা কার পা কোথায় মিললো না মিললে কিছুই বোঝা যাচ্ছে না আসলে। তার মানে সিরিজটা প্যারালাল আমরা বুঝবো কী করে? বুঝতে সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা চলে যাবো কোথায়? পয়েন্ট মেথডে। যখনই আমাদের একটা সার্কিট ক্যালকুলেশন করতে গিয়ে রেজিস্ট্যান্স বের করতে গিয়ে সমস্যা হবে, আমরা খালি সমাধান যাবো পয়েন্ট মেথডের কাছে। পয়েন্ট মেথড দেখবা সব সলভ করে দিছে। ওকে, তাহলে প্রথম কাজ হচ্ছে একই তারকে একই নামে চিহ্নিত করব, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে পয়েন্ট অনুসারে প্রয়োজন মতো সার্কিট ক্যালকুলেশন করব। সার্কিট সাজাবো, আগে সাজিয়ে নেওয়ার কথাটা লিখে নিই। সাজিয়ে নেব। আচ্ছা, আমি তাহলে 2টা দিন একটুখানি সলভ করে দিই তোমাদেরকে কী বোঝাচ্ছে আসলে। যেমন আমরা দেখি যদি এই ভোল্টেজ সোর্সটা যেভাবে আছে, আমি নতুন একটা সার্কিট এখান থেকে আঁকাবো আর কি। আমি সলিউশনে চলে যাচ্ছি। তো যেটা করবো, এটা ধরো এরকম হলো যে এটা একটা ভোল্টেজ সোর্স, দেখতে পাচ্ছি এর সাথে কত লাগানো আছে? 4। এই 4 কিন্তু সোজা সাপটা, এই 4 এখান থেকে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? নেই কিন্তু। ওকে, তারপরে নিচের এই ব্রাঞ্চটা থেকে, এই অর্থাৎ এই সোর্স থেকে শুরু করে নিচের দিকে আসো। নিচের দিকে আসার পর এই 6টাকে আমি এখানে লিখে নিলাম, এভাবে লিখে নিই। ধরো এই 6 লিখে নিলাম।
অর্থাৎ সোর্স শুরু হওয়ার পরে এখান থেকে 4 কোনো সমস্যা নেই, এই সোর্স শুরু নিচের দিকে আসার পরে এই 6 নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, এটা সোজাসুজি আছে থাক। এরপর থেকে আসলে আর বোঝা যাচ্ছে না, তাহলে আমরা কি করব, একই তারকে যদি আমরা একই নামে চিহ্নিত করে একটা করে নাম দিয়ে দিই। ধরো আমি এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটার নাম করে এ পয়েন্ট দিলাম, দেখি কী হয়। তাহলে এ পয়েন্ট যদি দেই তাহলে এই পয়েন্টটার নাম যদি এ হয়, তাহলে একই তারকে যদি একই নামে চিহ্নিত করা যায় তাহলে আমরা এই তারটাকে কি একটা নাম দিতে পারি। তাহলে এটা যদি এ বলি তাহলে এটাও এ, এটা পুরো তারটাকে এ বলা যায়, তার মানে এটাকে আমরা পুরোটাকে এ বলতে পারি। গেল, ওকে। তাহলে আমরা কি এটাকে যদি এ বলি এটাকে কি এ বলতে পারবো? এই পাশে পারবো না, কারণ মাঝখানে একটা রেজিস্ট্যান্স পড়ে গেছে। এক কথায় যতক্ষণ পর্যন্ত তারটা শুধুমাত্র তার আকারে থাকবে তখনই নাম বলতে পারবো। যদি মাঝখানে কোনো ব্রাঞ্চ পড়ে, ব্রাঞ্চ বলতে হতে পারে রেজিস্ট্যান্স, হতে পারে ভোল্টেজ সোর্স, হতে পারে ভোল্টমিটার, মানে যে কোনো কিছু যদি থাকে কখনো, তাহলে আমরা ওর ভিতরে আর মানে পরবর্তীতে ওই নামটা বলতে পারবো না। ওকে, তাহলে আমাদের এখান থেকে 6 পর্যন্ত চলে গেছে, কিন্তু তাদের এই পর্যন্ত আমরা চলে গেছি। তাহলে নতুন করে এখানে একটা নাম দিই, কারণ যেহেতু এখানে এ বলছি এটাকে এ বলছি, কিন্তু মাঝখানে এটাকে এ বলতে পারতেছি না, নতুন একটা নাম দিই। তাহলে ধর এটার নাম যদি বি দেই আমি, তাহলে এটার নাম বি দেওয়া মানে কি? আচ্ছা, এখানে বি দেওয়ার কারণ দেখো, কারণ এই যে সোর্স থেকে শুরু করে নিচের দিকে যে 6 আছে এই 6 কিন্তু আমি নিয়ে নিছি অলরেডি। তাহলে আমি এখানে পর্যন্ত গেলাম, এখানে হচ্ছে বি নাম দিলাম, তাহলে এটা বি মানে পুরোপুরি এটা কি পুরাটাই বি হবে। তাহলে এই পয়েন্টটার নামও কি দিলাম? বি। এবার এই পয়েন্টের দিকে আসো, এটার নাম কি হবে? বি হবে। এটার নাম কি হবে বলো? বি হবে। এক কথা যেহেতু তারটা একই তার না, এর ভিতর থেকে কোনো কিছু নাই, তাহলে এই পর্যন্তটা বি, এই পর্যন্ত বি, এই পর্যন্ত পুরাটা বি, আর এটা হচ্ছে পুরাটাই এ। ওকে, এরপর আমরা যেটা করব এটা হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটি ব্রাঞ্চ চেক করব যে উভয় পার্শ্বে পয়েন্ট পেয়েছে কিনা। ওকে, যেমন দেখো আমরা যদি বলে থাকি 4 আর 6 কিন্তু আগে চলে গেছে, 4 আর 6 নিয়ে কোনো ভেজাল নাই, 20-এর একদিকে এ একদিকে বি। ওকে, দুই দিকে পয়েন্ট পেয়ে গেছে, এটাই বলা হচ্ছে। প্রত্যেকটি ব্রাঞ্চ চেক করে নিব যে উভয় পাশে পয়েন্ট আছে কিনা। 100-এর একদিকে বি একদিকে, ওকে, 25-এর একদিকে একদিকে বি। ওকে, তার মানে আমরা যখন 20, 100 এবং 25 বাকি আছে এদের সবার কিন্তু দুই দিকে দুইটা করে পয়েন্ট পেয়ে গেছি। এবং এ পয়েন্টটা আসলে কোথায় দেখো তো, এ পয়েন্টটা হচ্ছে 4 যেখানে শেষ, এ পয়েন্ট ওখানে শুরু। তার মানে এই যে এইখানে 4 যেখানে শেষ এখান থেকে এ পয়েন্ট শুরু, আর বি পয়েন্ট কোথায়? 6 যেখানে শেষ এরপর থেকে মূলত বি পয়েন্ট শুরু। এবার তাহলে দেখি কি হয়। তাহলে মানে এটা হচ্ছে পুরোটাই এ তার, এটা হচ্ছে পুরোটাই বি তার। এটাই মানে কিন্তু পুরোটা যতক্ষণ যাবে ততক্ষণ পর্যন্ত পুরোটাই এ, আর এটা বি মানে পুরোটাই কিন্তু বি। এবার দেখে নাও এ থেকে বির ভিতরে কে আছে? 20। তাহলে এ থেকে বির ভিতরে প্রথমত আছে 20। এই এ থেকে বির ভিতরে কে আছে? 100। তাহলে এ থেকে বির ভিতরে আছে 100। এই এ থেকে বির ভিতরে কে আছে? 25। ওকে, এবার দেখো তো আমরা বলতে পারি কিনা যে 25, 100 আর 20 প্যারালাল, কারণ এই তিনজনের মাথা এক জায়গায়, পা এক জায়গায়, বডি আলাদা। তার মানে যদি মোট আর টি রেজিস্ট্যান্স বের করি তাহলে সেক্ষেত্রে কী হবে? 25 প্যারালাল 100 প্যারালাল 20, এর সাথে যোগ হবে কে? যোগ হচ্ছে 6, সিরিজ হয়ে যাচ্ছে, কারণ তিনটা যখন একটা হয়ে যাবে তখন তো পুরাটা মিলে একটা, তিনটা মিলে, আর এটার সাথে এটা সিরিজ, এটাও সিরিজ, তার মানে যোগ 4 যোগ 6। আচ্ছা, এটা পুরাটা করলে কেমন আসবে তোমাদেরকে বলে দিচ্ছি আমি। আচ্ছা, ক্যালকুলেটর তো আমি সাথে নিয়ে নিই। তোমরা ক্যালকুলেটর হচ্ছে যারা এটা করতে পারো তারা তো পারলাই, আর যারা পারো না তারা একটুখানি আমাকে হচ্ছে কমেন্টস করে রেখো, তাহলে আমি পরবর্তী দিনে তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাবো। আর যদি দেখি না সবাই ক্যালকুলেশনটা পারো তাহলে আর করাচ্ছি না। তো এটা যেটা করা লাগে তোমাদের ক্যালকুলেটরে লেখার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি। একটা ব্র্যাকেট নিবা প্রথমে, নিয়ে হচ্ছে এই যে 25 যেটা আছে এই 25 ইনভার্স ক্যালকুলেটরে লিখলেই হবে, প্লাস 100 ইনভার্স প্লাস 20 ইনভার্স। এ পর্যন্ত যাওয়ার পরে ফাইনালি একটা ইনভার্স দিয়ে দিবা। এই যে এইটুকুন যে করলাম এইটুকুন হচ্ছে এই যে 25, 100 আর 20-এর কাজ। প্রথমে নিজেরা ইনভার্স প্লাস ইনভার্স প্লাস ইনভার্স, এরপরে ফাইনাল আরেকটা ইনভার্স করবে, এরপরে হচ্ছে 4 যোগ 6। তোমরা হচ্ছে ক্যালকুলেটারে দিয়ে দাও, টোটালি 20 ভোল্ট 20 ওহম আসবে, এটা হচ্ছে আনসার। ওকে, তাহলে আমরা কি করলাম? এই যে সার্কিট ডেটা থাকলো এই সার্কিটটাতে টোটাল আরটিটা বের করে দেখলাম যে আরটির মান হচ্ছে মানে মোট রেজিস্ট্যান্সের মান 20 ওহম। এত নিচে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এরপরে সমস্যা হলে তোমরা একটু বলিও।
আচ্ছা, তাহলে তোমাদেরকে, হ্যাঁ তোমরা যারা করছো তারা তো অলরেডি মনে হয় অনেকেই পারছো এটা। আচ্ছা, তাহলে এই যে তোমাদেরকে বললাম পয়েন্ট মেথডের কথা, পয়েন্ট মেথডে আমাদের কাজ কি আমরা বুঝে গেলাম যে একই তারকে একই নামে চিহ্নিত করবো, এক নাম কাজ। পয়েন্ট অনুসারে আমরা প্রয়োজন মতো সার্কিটটাকে সাজাবো। যখন আমরা পয়েন্ট অনুসারে প্রয়োজন মতো সার্কিটটা সাজাইছি কীভাবে দেখো, এ আর বি যেহেতু দুইটা পয়েন্টের জন্য এ নিছি বি নিছি, যদি এ আর বির মাঝেও পয়েন্ট পাইতাম, মনে করো ধরো সি পয়েন্ট পাইলাম বা ডি পয়েন্ট পাইলাম, তাহলে এ আর বির মাঝখানে সিডি বসাবো। ওটা কেমনে বসাবো, দুই একটা সার্কিট আসলে আমি সামনে বলে দিব তোমাদেরকে। আচ্ছা, এরপরে দেখবো প্রত্যেকটা ব্রাঞ্চের দুই দিকে দেখবো যে আসলে কোনো পয়েন্ট পড়ছে কিনা। এখানে একটা শুধু গুরুত্বপূর্ণ কথা বাকি আছে, এটা এখন তোমাদেরকে লিখে দিচ্ছি। মনে রাখবো যে একই পয়েন্টের মাঝের রেজিস্ট্যান্স শূন্য বা শর্ট, এই কথাটা মনে রাখবো। একই পয়েন্টের মাঝে রেজিস্ট্যান্স শূন্য কিংবা শর্ট, এটা আমরা মনে রাখবো। এটা পরবর্তী সার্কিট আসলে আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা বুঝাই দেবো। তাহলে আমরা চারটা জিনিস এখান থেকে মনে রাখবো পয়েন্ট মেথডের ক্ষেত্রে। আমি তোমাদেরকে জিনিসগুলো বলে দিচ্ছি একটা বার করে। একই তারকে একই নাম, পয়েন্ট অনুসারে সার্কিট সাজাবো, দেখবো দুই পাশে পয়েন্ট আছে কিনা, আর এই যে একই পয়েন্টের মাঝে যদি কোনো রেজিস্ট্যান্স পাই তাহলে সেটা বাদ, সেটা হয়ে যাবে শর্ট কিংবা সেটা হয়ে যাবে শূন্য। ওকে, তাহলে খুবই একটা ইজি সার্কিট গেল। এরপর আমি একটুখানি আটটা সার্কিট এভাবে দেখাই, যেটাতে হচ্ছে আমাদের মিক্স সার্কিট নিয়ে কাজ। আচ্ছা, তোমরা একটুখানি রেসপন্স করে দিবা যে আসলে তোমরা বুঝছো কিনা বা কথাবার্তা বাকি সব কিছু ঠিকঠাক কিনা। যদি সব কিছু ঠিকঠাক হয়ে থাকে, মোটামুটি ক্লিয়ার, তোমরা তো মেসেজ করে অনেকে, কমেন্ট করে দাও যে ভাই ক্লিয়ার, এরকম দিয়ে জন্য একটু লিখে দাও যে আসলে সব কিছু শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার কিনা, তোমরা বুঝতে পারতেছো কিনা। ওকে, ধন্যবাদ। আচ্ছা, অনেকে রেসপন্স করেছো, ধন্যবাদ তোমাদেরকে। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো তাহলে। আচ্ছা, আমি আরেকটা সার্কিট করবো, এটা তো আমরা হচ্ছে রোধ বের করবো, রেজিস্ট্যান্স বের করবো। প্রশ্ন তোমাদেরকে এরকম বলা যে সার্কিটের মোট রোধ বের করো, মোট রোধ বের করো। তোমাদেরকে রেফারেন্স স্বরূপ বলে দিতে পারি যে অঙ্কটা নিলাম, এই অঙ্কটা হচ্ছে বিএল থেরাজার বই থেকে। বিএল থেরাজার বই বলতে এই বইটা আমরা যখন ডুয়েটে চান্স পেয়ে যাই, যাওয়ার পর আমাদেরকে পড়া লাগে। বিএল থেরাজার বই, ওকে, এটা ইংলিশ রাইটারের বই, বিএল থেরাজার। ওকে, এ সার্কিটটা আমি এখন ড্র করতেছি। ওকে,
এটাতে মূলত আমাদেরকে বলা হচ্ছে সার্কিটের মোট রোধ বের করো। এখন আমরা কি করতে পারি দেখো, এখান থেকে প্রথমত সিরিজ প্যারালাল তো অবশ্যই চিন্তা করতে হবে। সিরিজ প্যারালাল ছাড়া তো আমরা এটা বেরি করতে পারবো না, তাহলে কী হচ্ছে। তো এখন যদি সিরিজ প্যারালাল বুঝতে যাই, দেখো ভোল্টেজ সোর্স এখানে, এখন কার মাথার সাথে কার পা কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না আসলেই। কারণ দেখো যদি 4-এর কথা বলি, তাহলে ধরো 4-এর মাথা এখানে, পা কিন্তু এখানে। আবার ধরো ওই যে 2-এর মাথা এখানে, পা মনে করো এখানে, বা 2 আর 1 মূলত একই সাথে। এই জন্য বেশি ভেজাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই না? এবার বোঝা যাচ্ছে না যে আসলে সিরিজ প্যারালাল কে কীভাবে হবে না হবে। তাহলে আমাদের একটা বড় উপায় আছে, সেটা হচ্ছে পয়েন্ট মেথড করা। তো আমরা পয়েন্ট মেথডটা এখানে সাজাই নিয়ে এখানে সার্কিটটাকে ড্র করব। যতটুকু বুঝতে পারতেছি সেটুকু আগে ড্র করে নেই। ধরো এই যে 15 যেটা আছে, এই 15টা দেখতে কেমন একটু দেখি নেই। 15 দেখতে এরকম, দেখো এই 15 গেল প্রথমত ছোট প্রান্ত, এরপরে বড় প্রান্ত, এরপরে 4, এটা এরকম আর কি। এটাকে আমি সোজা করে নিলাম সার্কিটটাকে। ওকে, এই যে 15 ভোল্টের মাইনাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত উপরের দিকে উঠে গেল। আর এটা বড় প্রান্ত, এর সাথে 4, এই যে বড় প্রান্ত এর সাথে 4 গেল। ওকে, এইটুকু আমি ড্র করে নিলাম। নিয়ে ধরো 15 যে এই মাথা আছে, এই মাথাকে আমি বললাম এ পয়েন্ট, আর এটাকে আমি ধরো বললাম বি পয়েন্ট। এবার 4 যেখানে শেষ, এখানে বি, আর এই যে উপরের দিকে হচ্ছে এ পয়েন্ট দিলাম। ওকে, এবার কী হয় দেখো, এটা যদি এ পয়েন্ট বলি, আমরা জানি যে একই তারকে আমরা একই পয়েন্ট বলবো। তার মানে এটা একই তার, এটাকে কী পয়েন্ট বলবো বলো তো? এ। এটাকে একই তার, কী পয়েন্ট বলবো? এ। এটা একই তার মানে এ পয়েন্ট বলবো। আবার এখানে দেখা দেখো এটা একই তার গেছে এখানে পর্যন্ত, এটাকে কী পয়েন্ট বলবো? এ। এরপরে কি আর একই পয়েন্ট আছে, এদিকে আসলে মাঝখানে 6 পড়ছে, মাঝখানে 9 পড়ছে, তার মানে মাঝখানে হচ্ছে যেহেতু পয়েন্ট পড়ে গেছে, তার মানে আমরা এদিকে আর এ বলতে পারতেছি না। ওকে, এবার ধরো যদি এটাকে বি বলি, তাহলে এটাকে কী বলতে পারবো? বি, যেহেতু একই তার এটা। আবার এটাকে কী বলতে পারবো? বি, একই তার, এটাকে বলতে পারবো বি। তারপরে যে এখান থেকে পর্যন্ত যাও, এটাকে কী বলতে পারবো? বি। ক্লিয়ার কি? তাহলে আমরা এখন দেখি চেক করে যে প্রত্যেকটা ব্রাঞ্চে দুই দিকে পয়েন্ট পাইছে কিনা। যে 15 আর 4 তো তুলে নিছে আগেই। তারপরে দেখো 3-এর দুই দিকে প্রাণ পয়েন্ট পাইছে, 9-এর দুই দিকে, 6-এর দুই দিকে। আচ্ছা, এই 1-এর দুই দিকে কিন্তু পাইনি, কিন্তু 1 আর 2 তো সিরিজ, তাহলে 1 আর 2 3 না? তাহলে এই যে 1 আর 2 একদিকে বি একদিকে এ পেয়ে গেছি, কিন্তু তার মানে এ আর বি ছাড়া কোনো পয়েন্ট আছে নেই কিন্তু। তাহলে ধরো এই যে এ পয়েন্ট হচ্ছে এখান থেকে শুরু, পুরাটাই এ, পুরাটাই পয়েন্ট, আর এই যে বি মানে পুরা লাইনটা বি পয়েন্ট। এবার দেখি কার কার ভিতরে কে আছে। প্রথমত দেখো এ আর এর ভিতরে কত আছে? 3, এখানেও এ, এখানেও এ। এখন তোমাদেরকে যে নিয়মগুলো এখানে আমি 4টা লিখেছিলাম একটু আগে, এখানে বলা ছিল যে একই পয়েন্টের মাঝে কোনো রেজিস্ট্যান্স হয় না, সেটা শূন্য কিংবা শর্ট। আর আসলে কিন্তু শর্ট, এটা দেখো যে এ আর এ, মানে যে এটা কিন্তু এই লাইনটা, এই তারটা কিন্তু শর্ট করে ফেলছে 3টাকে। নর্মালি যদি শর্ট বুঝতে পারো তো পারলাই, আর যদি না পারো তাহলে এটা মনে রাখো যে 2 পয়েন্টের মাঝে যেহেতু পড়ছে, তার মানে এটা বাদ, তার মানে 3 প্রথমেই বাদ। এবার এ থেকে বির ভিতরে কত পড়ছে? 9। ওকে, তার মানে এটা, আচ্ছা পুরাটাকে আমি এ লাইন লিখে নিয়ে গেছি, তাহলে তোমাদের জন্য আরও বুঝতে সুবিধা হবে। এটা এ লাইন, এটা হচ্ছে বি লাইন। এ থেকে বির ভিতরে কত পড়লো? 9। আবার এ থেকে বির ভিতরে কত? 6। এ থেকে বির ভিতরে কত? 1। এ থেকে বির ভিতরে দেখো 2 আর 1 3, এ থেকে বির ভিতরে 2 আর 1, এই যে এ থেকে বির ভিতরে 2 আবার এই 1, এ থেকে বির ভিতরে কত? 4। শেষ। দেখো 4 নিছি, 2 1 নিছি, এরপরে এই 1 নিছি, এরপরে এই 6 নিছি, এরপরে এই 9 নিছি, সব শেষ। ওকে, এরপরে দেখো মোট রেজিস্ট্যান্স যদি আমরা RT বলি কী হবে। আচ্ছা, শেষ থেকে রেজিস্ট্যান্স কিন্তু ক্যালকুলেশন করতে হবে শেষ থেকে, তোমাদের এটা মনে হয় বলতে ভুলে গেছিলাম আমি। আচ্ছা, শেষ থেকে ক্যালকুলেশন করে আসবো। তাহলে 4, এ দেখো 4-এর মাথা এখানে, পা এখানে, আর 2 আর 1 তো 3, এই 3-এর মাথা এখানে, পা এখানে না? তার মানে কি 4 আর 3 প্যারালাল, আবার এর সাথে 1 প্যারালাল, 6 প্যারালাল, 9 প্যারালাল, দেখো বোঝা যাচ্ছে কিন্তু এখন। তার মানে দাঁড়াচ্ছে এরকম 4 প্যারালাল, 3 প্যারালাল, 1 প্যারালাল, 6 প্যারালাল। আচ্ছা, এই 1টা ভালো করে দিন, এটা বুঝতে পারবো না। প্যারালাল, 9 প্যারালাল, তারপরে কত? এই পর্যন্ত হয়ে গেলে দেখো এটা সবাই যখন এর পর্যন্ত আসবে, তখন সবাই মিলে একটা হয়ে গেল না? ওর সাথে কিন্তু 4 কিন্তু আর প্যারালাল না। এই জায়গাটা একটু ক্লিয়ার করে নাও, অনেকে এটা বুঝতে পারো না, ভেজাল বাধা এখানে এসে 4 হয়ে গেল। এখন এখানে যতক্ষণ আসলো, অর্থাৎ এইটা প্যারালাল, এইটা প্যারালাল, এটা প্যারালাল, এটা প্যারালাল, এটা মনে করো সবাই মিলে ধরো হইলো মনে করো 5। তাহলে এই 5 কেমন? এই 5-এর মাথা এখানে, পা এখানে, অথবা পা এখানে মনে করো। আর এই 4-এর কথা, মাথা এখানে, পা কিন্তু এখানে, তার মানে 5 যেখানে শেষ, 4 ওখান থেকে শুরু। তার মানে 4 আর 5 কিন্তু প্যারালাল নয়। দেখো প্যারালাল হলে কি হবে? হতো প্যারালাল যদি এখানে সোর্সটা না থাকে, যদি এভাবে ডাইরেক্ট লাগানো থাকতো, তাহলে এভাবে থাকতো, তাহলে কিন্তু 4 আর 5 প্যারালাল। কারণ তখন 4-এর মাথা আর পা এক জায়গায়, মাথা এক জায়গায়, পা এক জায়গায়, কিন্তু মাঝখানে তো সোর্স এখানে, দেখো এখানে কিন্তু সোর্স একটা এরকম দেয়া। তার মানে 4-এর মাথা এখানে, পা এখানে,
4 আর 5 কিন্তু মাথা এক জায়গা না, পাও এক জায়গা, পা কিন্তু এক জায়গায়, ধরো 4 পা এখানে, এর পাশের পা এখানে, পা এক জায়গায় হতে পারে, বাট মাথা কিন্তু এক জায়গায় না। এই জন্য 4 আর 5 যে সিরিজ, অর্থাৎ এই যে এরা সবাই হয়ে যাওয়ার পরে যে সাথে যে 4 সিরিজ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এটা 9 হয়ে গেল, তাহলে 4 3 1 6 9 এ পর্যন্ত হয়ে গেল, 4 3 1 6 9, এবং যা থাকলো এর সাথে হচ্ছে সিরিজ কত 4। এখন একটা জিনিস তোমাদের কাছে খটকা লাগতে পারে যে ভাইয়া এখানে মাঝখানে কথা ব্র্যাকেট নাই, 4-এর আগে ব্র্যাকেট কেন? মনে রাখবো আমরা যখন সিরিজ থেকে প্যারালালে বের হবো ব্র্যাকেট দিব, আর প্যারালাল থেকে সিরিজে বের হলে ব্র্যাকেট দিয়ে দেবো। একটা ধাপ থেকে অন্য ধাপে গেলে আমাদেরকে ব্র্যাকেট দেওয়া লাগবে। যেমন 4 3 1 6 9 যতক্ষণ প্যারালাল চলতেছে, এরপর যদি আরও প্যারালাল থাকতো তাহলে ওদের মাঝে কোনো ব্র্যাকেটের প্রয়োজন নয়, কিন্তু যখনই প্যারালাল থেকে বের হয়ে তুমি সিরিজে যাবা ব্র্যাকেট পড়বে। এখন এই সিরিজ শেষ করে যদি আরও প্যারালাল পাও আবার ব্র্যাকেট পড়বে, এভাবে চলতেই থাকবে। ক্যালকুলেটরে কীভাবে করবা? এই যে 4 নাও, ইনভার্স তুলো, 3 ইনভার্স, তারপরে 1 ইনভার্স, এরপরে 6 ইনভার্স, এরপরে 9 ইনভার্স, ব্র্যাকেট ক্লোজ করার পরে আরেকটা ইনভার্স পড়বে, এরপরে 4, যা আসে উত্তর। এটার উত্তর আসবে তোমাদের বিএল থারাজা বই অনুসারে 4.54 এত হোমস। তোমরা একটু নিজেরা চেক করে নিও। এটা গেল। মানিয়া সুলতানা 9.54, আচ্ছা এটা বেশি হলো, ওকে এটা হতে পারে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ 9.54 মনেই হবে। কারণ কি? কারণ এখানে দেখো এই যে 4 তো আসেই, তার মানে 4-এর বেশি তো অবশ্যই হবে, আর 4 3 1 আছে। আচ্ছা 9.54 মনে হবে না, এটা মনে হয় 4.54 হবে। তোমরা একটু নিজেরা চেক করে দেখিও। 9 4 প্যারালাল 3 প্যারালাল 1 আছে তো, একটা 1 থাকার কারণে মানটা কমে যাবে আর কি। কারণ কারো কাছ থেকে কেউ প্যারালাল হয়ে গেলে মানটা অনেক কমে যায়। হ্যাঁ, তোমাদেরকে এটা মূলত একটা ট্রিক্স আছে, একটা হ্যাক্সের মতো, ওয়ান কাইন্ড অফ হ্যাক্স। এই হ্যাকটা আমি তোমাদেরকে প্রয়োজন এখনই শিখাই দিচ্ছি। আচ্ছা এটা আমি মুছে দিই, তাহলে বলি তোমাদেরকে, এটা না 9-এর মতো হওয়ার কথা না। তোমরা একটু একজন চেক করে দেখো তো ক্যালকুলেটারে কত আসে। হ্যাঁ 4.554, ঠিক আছে এরকম আসবে আর কি। হ্যাঁ মানিয়া সুলতানা ধন্যবাদ, পরবর্তীতে তুমি কারেকশন করছো। ওকে, এটা ব্যাপারটা এরকম। হ্যাঁ তোমাদেরকে বলে রাখি আর কি ঘটনাটা। দেখো মনে করো 20 প্যারালাল 20, এটা জানো কত আসবে? এটা আসবে 10, অর্ধেক হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ধরো এবার যদি এমন হয়, মনে করো 12 প্যারালাল 12 প্যারালাল 12, তিনটা একই মান না, তার মানে 3 ভাগে ভাগ হয়ে যাবে, তার মানে এটা আসবে 4 উত্তর। এটা তোমাদের মনে রাখা উচিত। অর্থাৎ অর্ধেক, অর্থাৎ একই মান দুইটা হলে অর্ধেক হবে, আর তিনটা যদি সমান মান থাকে 3 ভাগে ভাগ হবে, 4টা সমান মান থাকলে 4 ভাগে ভাগ হবে, এটা আর কি। এখন ধরো যদি তোমাদেরকে বলি যে 4 প্যারালাল মনে করো 12, তাহলে কত মান হবে আর কি। এখন তো আর বোঝা যাচ্ছে না, কারণ দুইটা মান তো দুই রকম। তবে মনে রাখবা মানটা অবশ্যই 4-এর কম হবে, কখনোই 4-এর বেশি হবে না। এটা জাস্ট ট্রিক্স মনে রাখার আর কি। ধরো তুমি যদি কখনো 10 প্যারালাল 100 করে ফেলো, 10 প্যারালাল 100 মনে করো, তাহলে মান আসবে 10-এর কম। এটা জাস্ট মনে রাখার একটা ওয়ে। ক্লিয়ার? তুমি যদি 1 প্যারালাল 100 করো, তাতেও কিন্তু মান আসবে 1-এর কম, একে সামান্য তোমার কম হলেই হবে, মানে কম হলেও আসবে আর কি। তুমি যদি কখনো ধরো 10 প্যারালাল 1 লক্ষ করো, 1 লক্ষ, তাতেও দেখবা, আচ্ছা 1 লক্ষ হয়েছে কিনা আমি জানি না, যাই হোক আর কি, মনে করো এই মানটাকে তুমি যদি 10-এর সাথে প্যারালাল করো, মান আসবে 10-এর কম। এক কথায় কারোর সাথে যখন কোনো মান প্যারালাল করা হয়, তখন যে ছোটো মানটা থাকে ওই ছোটো মানটার থেকেও সাধারণত কম মান আসবে, মানে কম মান আসবে আর কি। এটা মনে রাখার হ্যাক্স। যে একটু আগে হয়েছিল কি, দেখো এটা 1 আছে, কিন্তু তার মানে তুমি যত কিছু প্যারালাল করো, 1 যখন প্যারালাল আছে, তার মানে ওভারঅল মানটা আসবে 1-এর থেকেও কম। তখন আমি বুঝে গেছি যে মানটা, এই পুরো মানটা 1-এর বেশি হবে না, আর এখানে যোগ আছে 4, তার মানে 4.54, বা এইদিকেই মানটা থাকবে 4 পয়েন্ট সামথিং আর কি। এটা নট মোর দেন 5, কারণ এই পুরো মানটা মিলে তো 1 পারেই হবে না। এটা তোমাদের মনে রাখার একটা ওয়ে বলে দিলাম। ওকে, আচ্ছা এবার আমরা সামনের দিকে যাই। তো তোমরা সিরিজ প্যারালালের ট্রিক্সগুলো মোটামুটি মনে হয় শিখে গেছো, বা হয়ে যাচ্ছে তোমাদের আর কি। আমি আরও 2-একটা সার্কিট তোমাদেরকে করাই, এরপরে হচ্ছে সামনের দিকে যাবো আর কি।
ওকে, তোমাদেরকে একটা নতুন সার্কিট দিচ্ছি আমি এখন। একজন কমেন্ট করেছো নিয়মটা তো জোস। হ্যাঁ, এই নিয়মটা জোস, তোমাদের অনেক সারিয়া বা পলিটেকনিক লেভেলে এটা করিয়ে দেয়। তো যারা জানো না পয়েন্ট মেথডটা, তারা পয়েন্ট মেথডটা শিখলেই খুব দ্রুত সুবিধা হয় আর কি। আর সাধারণত ডুয়েটে যদি কখনো এরকম সিরিজ প্যারালাল মিশ্রিত কোনো প্রশ্ন দেয়, তাহলে এরকম প্রশ্ন দেয় আর কি, যে পয়েন্ট মেথড অ্যাপ্লাই করা লাগে, অথবা সার্কিট খুলে খুলে করা যায় আর কি। আচ্ছা, নতুন একটা সার্কিট ড্র করি। এই সার্কিটটা তোমাদের হচ্ছে রেফারেন্স দিতে পারতেছি না, তোমাদের পলিটেকনিক্যালের বইয়ে সার্কিটটা থাকার কথা আমার যতটুকু মনে হয় আর কি। আমি এমনি একটা অ্যাডমিশন টেস্টের বাজারে কেনা বই থেকে দিচ্ছি যে অঙ্কটা। এটা 2, এটাও 2, এটাও 2, এটাও 2, এই সবই তো 2 দেখতেছি। এটাও 2, এটাও 2, এটাও 2, এটাও 2। এখানে বলা হচ্ছে এ পয়েন্ট, এখানে বি পয়েন্ট। প্রশ্নটা একটু অন্যরকম, বলা হচ্ছে নিম্নের সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো। ওকে, আসলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে সমতুল্য রেজিস্ট্যান্স, সমতুল্য মানে মোট রেজিস্ট্যান্স, সহজ কথা। এটা আমাদের বের করতে বলা হচ্ছে। এখন জঞ্জাল বাধা দিয়েছে দেখো, এই যে দুইটা দাগ দিয়ে, মানে এখানে একটা তার লাগাই দিছে, আবার উপর থেকে একটা তার লাগাই দিছে। আচ্ছা, এই যে উপর, এই তারটা কিন্তু উপর দিয়ে, হ্যাঁ, এটা কিন্তু এইভাবে লাগানো মানে উপর দিয়ে লাগানো, এটাকে এই কানেকশনটা কিন্তু জয়েন্ট নাই এখানে। আর যদি কানেকশনটা এইভাবে হতো, ধর এখানে এভাবে হতো, তাহলে মনে রাখবো যে এটা এর সাথে জয়েন্ট, এর সাথে জয়েন্ট। তো যখন এইভাবে উপর দিয়ে দিছে, মানে এই তারটা এইভাবে একটা চিহ্ন দেওয়া মানে বুঝতে হবে তারটা একটা তারের উপর দিয়ে আর একটা তার গেছে আর কি। সেটা আমরা সলিউশন করি। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে এ আর বির ভিতরে রেজিস্ট্যান্স বের করতে হবে। এখন আমি ধরো এটাকে ধরো এ পয়েন্ট বললাম, এটাকে বি পয়েন্ট। এই যে এ আর ওরা বি যেটা দিছে, ধরো এটা এ, এটা দিছে বি, এভাবে ধরলাম আর কি। বির পরে কি আছে দেখো, বির পরে আছে 2, এটা কোনো সমস্যা নাই। বির পরে 2 বুঝতে কোনো সমস্যা নাই, এর পরে 2 বুঝতে কোনো সমস্যা নাই। ওকে, এরপরে 2 আর এই বির পরে 2 গেল, এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এরপরে দেখো এই 2 আর 2 কিন্তু 4 বোঝা যাচ্ছে, এই 2 আর 2 4 বোঝা যাচ্ছে, তাই না? তারপরে এই 2 আর 2 মিলে সিরিজ মানে 4 বোঝা যাচ্ছে আর কি। কিন্তু এই 4-এর সাথে যে এই 4 কি, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে আমরা একটা কাজ করি, প্রথমত এই যে 2 2 4 ভেজাল করতে, সেগুলো ঠিক করে ফেলি, একটা করে দিই। এই যে 2 2 4 মানে এটাকে সোজা করে দিই, এটাকে জয়েন করে দিয়ে এই 2 আর 2তে সিরিজ, তাই না? তাহলে এটা 4 করে দিলাম। এই 2 আর 2 সিরিজ মানে কি 4 করে দিলাম। এই 2 আর 2 সিরিজ একটা করে দিই, এটা বাদ দিয়ে দিই, দিয়ে এখানে 4 লিখে দিই, গেল। কিন্তু এই 4 আর এই 4 যে কি বোঝা একটু দুষ্কর, তাই না? এই 4 আর এই 4 যে কি বোঝা একটু দুষ্কর। তো আমরা এখন পয়েন্ট মেথডে চলে যাব। এটা তো ক্যাপিটাল লেটার এ ছিল, আমি এখানে স্মল লেটার এ নিয়ে নিই। অর্থাৎ এই যে এ পয়েন্টের পরে 2 নিলাম, এখানে আমাদের এ পয়েন্ট, আর এখানে নতুন করে বি পয়েন্ট। ক্লিয়ার? তাহলে এখানে বি পয়েন্ট নিলাম, এই যে 2 পরে বি, 2 পরে বি, আর এখানে 2 পরে এ। ওকে, এবার এ যদি এটা হয় তাহলে এটা কি, তার না? এটাকে আমরা কী বলবো? এ পয়েন্ট বলবো। আর এটা যদি বি হয়, এটাকে পুরোটাকে কী বলবো? বি পয়েন্ট বলবো। তাহলে এখন দেখি প্রত্যেকটা ব্রাঞ্চে 2 দিকে পয়েন্ট আছে কিনা। 4 একদিকে একদিকে বি, ওকে, 4 একদিকে একদিকে বি, এই 4 একদিকে একদিকে বি। তাহলে আমি এখন পয়েন্ট ঠিক করে নিই। এই দেখো, এটা তার একটা দিলাম, এটা তার একটা দিলাম। এটা তার হচ্ছে পুরাটাই এ তার, আর এটা কি তার? বি তার। এখন দেখি এ আর ভিতরে কে কে আছে। এ আর বির ভিতরে দেখো, এ আর বির ভিতরে আছে 4, এ আর বি। তাহলে এ থেকে বির ভিতরে আছে এই 4। আবার দেখো এই যে এ থেকে বির ভিতরে কে আছে? 4। তাহলে এ থেকে বির ভিতরে আছে এই 4। আবার এ থেকে এই বির ভিতরে কত আছে দেখো? 4। এ থেকে বির ভিতরে আছে 4। তার মানে মোট রেজিস্ট্যান্স কেমন হবে? এই 4 4 4। তার মানে এই 4 প্যারালাল পরের 4 প্যারালাল এই 4। ওকে, এর সাথে দেখো, এবার দেখো তো এর সাথে 2 আর 2 কী হবে? প্যারালাল নাকি সিরিজ? যারা বুঝতে পারছো তারা কিন্তু অবশ্যই বুঝে গেছো যে সাথে এই উপরের 2টাও সিরিজ, এটাও কিন্তু সিরিজ। 2 যোগ 2, এটা কত আসবে? আমার কাছে ক্যালকুলেটর নেই এই মুহূর্তে, আমি তোমাদের এই যে বইটা থেকে লিখে দিচ্ছি। 5.33 ওদের দেয়া অ্যান্সার। আচ্ছা, এই বইগুলো তোমার মধ্যে ভুলও থাকতে পারে, বাজারে কেনা বই তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা একটু দেখে নিও। ওকে, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স মানিয়া সুলতানা। 5.33, হ্যাঁ ঠিক আছে তোর।
আচ্ছা, আমার মনে হয় তোমাদের ডিপার্টমেন্ট মেনটেন করতে একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, আমি তোমাদেরকে ভুলে বোধ হয় দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ বলতেছিলাম, মানে কিছুদিন আগে তাই বলতাম, তো এখনও ওইটা রয়ে গেছে আর কি। তোমরা এখন সবাই হচ্ছে বেজোর পড়বে, তাই না? তোমাদের এখন 3 মানে 3rd, 5th আর 7ম পর্ব চলতেছে, তাই তো হওয়ার কথা, কারণ কিছুদিন পরে তোমাদের 8ম পর্বে উঠে যাবা তোমরা। ওকে, তার মানে সার্কিটটা তোমরা বুঝছো। তাহলে তোমাদেরকে যে 3টা সার্কিট আমি দেখালাম, 3টা সার্কিটের কাজই হচ্ছে মোড রেজিস্ট্যান্সটা বের করা। এখন এই মোড রেজিস্ট্যান্সটা বের করার সময় তোমরা দেখলা যে আসলে রেজিস্ট্যান্স কী করে বের করতে হয়। রেজিস্ট্যান্স বের করার জন্য 2টা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে যদি সার্কিট তুমি দেখে চিনতে পারো সিরিজ, প্যারালাল আর মিক্সড, তাহলে তো হয়ে গেল। আর যদি না হয় তাহলে আমাদেরকে যে মেথডে যেতে হবে এটা হচ্ছে পয়েন্ট মেথড। তা আমি তোমাদেরকে খুবই সহজ সার্কিটগুলো দেখাই নেই, যেগুলো তোমরা দেখলেই সিরিজ প্যারালাল চিনে যেতে পারবা, সেটা তো পারবাই। আর এই যে এটাতে হচ্ছে যেগুলো ক্ষেত্রে পয়েন্ট দরকার, সেগুলো থেকে আমি তোমাদেরকে পয়েন্ট দিয়ে করে দিলাম। তো তোমাদের যদি কারো মনে হয় যে কোনো সার্কিট তোমরা পরবর্তী দিনে পারতেছো না বা কোনো সার্কিটের সমস্যা বাধে, তাহলে তোমরা আমার সাথে ওই যে কমেন্টে দিলেই বা আমার সাথে যোগাযোগ করলেই আমি তোমাদের প্রবলেমগুলো পরের দিন সলভ করে দেবো। আর আমি কিছু প্রবলেম তোমাদেরকে দেবো রাত 12টা, 12:30টার ভিতরে। ওই প্রবলেমগুলো তোমরা অবশ্যই সলভ করে নেবা, অবশ্যই তোমরা এই পেজেই পাবা আর কি। হ্যাঁ, অনেকগুলা 3 দিছো একজন, 5 পয়েন্ট অনেকগুলা 3, আসলে এতগুলা 3 দেওয়ার দরকার নেই। মনে রাখবো যে দশমিকের পরে আমরা 3টা করে মান দিব, অনলি 3টা। ওকে, এক্ষেত্রে মান লেখার সময় তোমাদেরকে বলে রাখি যে 5-এর বেশি হয়ে গেলে এই মানটা পরবর্তী মান দিয়ে দিব। ধরো একটা মান এভাবে আসছে তোমাদের 5.333 এরকম, এরপরে অনেকগুলো 3 মনে করো আছে, তাহলে তোমরা এতগুলো 3 দেওয়ার দরকার নেই। 5.33 এই বড়দের সর্বোচ্চ পরে 3টা দিতে পারো। এখন ধরো যদি মানটা এরকম না হয়, এরকম হতো যে 5.378 এরকম, তাহলে কী করবো দেখো 5.37, এই যে 8 আছে না, পরেরটা 8, তো এরপরে 8, 9 দিয়ে দেবো একসাথে, শেষ। তবে দশমিকের পরে 3টা মানের বেশি প্রয়োজন পড়বে না। অবশ্য অনেক সময় 2টা মান নিলেও হয়, বা সবচেয়ে ভালো 3টা করে মান নেওয়া, এটা মনে রেখো। আচ্ছা, এরপরে তোমাদেরকে বলি, ওই যে প্যারালাল শিখাইলাম না, বললাম না উপরে গুণ নিচে ভাগ নিচে যোগ, এটা কেন বললাম? আসলে ব্যাপারটা এরকম, দেখি আমরা একটু যে এটা কেন এরকম হয়। এটা বলাইলে মূলত আজকের মতো লেকচার শেষ এখানেই হবে। প্রায় কটা বাজে এখন? 10:50। ওকে, আর বেশিক্ষণ করাবো না অবশ্যই, আর একটু। হ্যাঁ, একটুখানি দাঁড়াও। এটা হচ্ছে R1, R2, R3। যে ঘটনাটা ঘটে, এটা যদি সিরিজ যখন হবে তখন মোড রেজিস্ট্যান্স হচ্ছে এরকমটা, R1 প্লাস R2 প্লাস R3 এরকমটা। আর যখন এটা হচ্ছে সমতুল্য রেজিস্ট্যান্স, এটাকে মূলত আমরা বলি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স। আর যখন প্যারালাল হয় তখন কেমন হয় দেখি, আমি 2টা দেখে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। R1 R2 2টা প্যারালাল মনে করো। তাহলে এটা যেটা ঘটে, এটার ক্ষেত্রে যদি আমরা RT বের করি, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটার ক্ষেত্রে তো দেখলাই যে 2টা অর্থাৎ সবগুলো যোগ করলেই শেষ। আর প্যারালালের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় এরকম দেখতে, যে এটার উল্টানুপাতিকভাবে যোগ হবে, মানে এটা বের করার সময় 1/RT ইকুয়াল টু এটার ব্যস্তানুপাতিক মান, অর্থাৎ 1/R1 প্লাস 1/R2 এরকমভাবে হয়। তাহলে আমরা যদি এই দুটাকে একটু লসাগু করে দেখি কী হয় বলো তো, R1 × R2, তাহলে উপরে হচ্ছে R1 কাটা, মানে উপরে থাকতেছে R2, নিচে এটা কাটা গেলে থাকে R1। তার মানে 1/RT ইকুয়াল টু দাঁড়াচ্ছে উপরে R1 প্লাস R2, নিচে R1 R2। এবার যদি এই মানটা একটু উল্টায় দেয়, এটা কিন্তু এরকম আসলো 1/RT ইকুয়াল টু এইটা। এবার যদি এই মানটাকে আমি উল্টায় দেয় ধরো, তার মানে কি থাকে, উপরে থেকে RT, নিচে থেকে 1টা লিখতেছি না, তাহলে এই মানটা উপরে চলে যাবে না, দাঁড়াচ্ছে কি R1 R2, নিচে দাঁড়াচ্ছে R1 প্লাস R2। এই জন্য বলতেছি উপরে গুণ আর নিচে যোগ। ধরো এটা যদি 10 আর 10 হয়, তার মানে উপরে 10 × 10, নিচে 10 + 10 এরকম আর কি। তো এটাকে যখন আমরা লিখি এইভাবে আর লেখার প্রয়োজন হয় না, উপরে R1 × R2, নিচে R2 প্লাস R1 প্লাস R2। এই কাজটা করার জন্য আমরা এরকমভাবে লিখলেই হয় R1 প্যারালাল R2, মানে এই যে 2টা সমান্তরাল দাগ মানে আমাদের মধ্যে প্যারালাল বুঝাবে। যাই হোক, তোমাদের মনে হয় বুঝার কথা। তো আজকে প্রথম ক্লাস উপলক্ষে তোমাদের সার্কিট এই পর্যন্তই আজকে থাকবে। এরপরে তোমাদের কিছু প্রবলেম পাবা, প্রবলেমগুলো অবশ্যই আজকে রাতে 12টা 12:30টার ভিতরে তোমাদেরকে এই পেজে আপলোড করে দেবো। এগুলো তোমরা সলভ করার চেষ্টা করবা। অবশ্যই যে সার্কিটগুলো তোমাদেরকে দিব এগুলো সলিউশনও তোমাদের থাকবে আর কি। রাতুল হাসান আরেকবার, ওকে, আরেকবার বলতে এটা মনে হয় জানতে চাইছো আরেকবার, তাই তো? বলতেছিলাম সিরিজের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সগুলো হয় সরাসরি যোগ, আর প্যারালালের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে উল্টানুপাতিক যোগ, মানে যার মান বের করতেছি ওইটার উল্টানুপাতিক ইকুয়াল টু একজনের উল্টানুপাতিক যোগ আরেকজনের উল্টানুপাতিক। তো দেখো 1/RT ইকুয়াল টু যদি এরকম হঠাৎ হয়ে থাকে, 2টা লসাগু নিচে আরেকটা যোগ আরেকটা, তো যদি আমরা উল্টায় দিই, দেখো এই RTটাকে যদি আমরা উল্টায় দিই, মানে এটাকে যদি ডিভাইড করো 1 দ্বারা,
তাহলে কি হয় আরটির উপরে চলে গেল। এখন এই মানটা যদি উপরে চলে যায় তাহলে এই ডান পাশের মানটা সমান সমান ডান পাশে যেটা সেটা উপরে চলে যাবে, তাহলে R1 R2 উপরে চলে গেল আর নিচে R1 প্লাস R2 যেটা নিচে চলে আসলো। তার মানে কী দাঁড়াচ্ছে দেখো, R1 R2 যদি মোট রেজিস্ট্যান্স RT টোটাল রেজিস্ট্যান্স যদি বের করতে চাই তাহলে উপরে দুইটা মান গুণ করা লাগতেছে, নিচে দুইটা মান যোগ করা লাগতেছে। এই জন্যই তোমাদেরকে লিখেছিলাম আগে যে প্যারালাল ক্যালকুলেশনের সময় উপরে হয় গুণ নিচে হয় যোগ। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো পরবর্তী দিনে তোমাদের হচ্ছে সার্কিট নিয়ে আরও কিছু কাজ আছে, যেমন কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল সহ শুরু করে সামনের দিকে যাব। তোমরা আজকে রাতে যে হোমওয়ার্কগুলো পাবা চেষ্টা করবা পরবর্তী ক্লাসের আগেই অবশ্যই সলভ করে আর কি। মাহবুব হাসান মুন, সার্কিট শর্ট একটু বুঝিয়ে দিয়েন প্লিজ, বুঝিয়ে দিয়েন। আচ্ছা পরবর্তী দিনে হ্যাঁ তোমরা হচ্ছে যা যা সমস্যা থাকবে বা যা যা মনে করবা যে আবার নতুন করে বলতে হচ্ছে, পরবর্তী দিনে ক্লাস শুরুর আগে একটুখানি ক্লাস যখন শুরু করি না তখন দেখবে 1-2 মিনিট আমাদেরকে কিন্তু কিছু বলার জন্য রেখে দিই। তো তোমরা অনেকে সালাম দাও, জিজ্ঞেস করে কেমন আছি, তো সেক্ষেত্রে করবা কি যে হচ্ছে কোনো কিছু বলা থাকলে যে ভাই কতদিনের এটা কোন আর একটু ক্লিয়ার করলে অথবা এই ব্যাপারটা একটু বলে দিলে তখন বলে দিই একসাথে। ওকে, আজকের পর্যন্তই থাক, যেহেতু অলরেডি 10:55 বাজে, 54 বেজে গেছে, তার মানে অনেকক্ষণই হয়ে গেছে। তো ঠিক আছে, আজকের পর্যন্তই। প্রথম দিনের জন্য তোমাদের অনেক কষ্ট হলো, তোমাদের অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল তোমাদের জন্য। সেই সাথে ডুয়েটের পথ সুগম করতে যেহেতু আমরা তোমাদের সাথে বা তোমরা আমাদের সাথে জয়েন করতেছো, তোমাদেরকে সর্বশেষ আমি বলে দিচ্ছি যে আমাদের যে কোর্সটা রান করতেছি আমরা, এই কোর্সটা হচ্ছে ট্রিপলি ডিপার্টমেন্টের জন্য। এবং ট্রিপলি ডিপার্টমেন্ট বলতে তোমাদের হচ্ছে ডুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য ডিপার্টমেন্টে যা লাগবে A to Z তোমাদেরকে এই কোর্সের ভিতর করানো হবে। সময় নিয়েছি আমরা আনুমানিক অ্যারাউন্ড 3 মাস, এর একটু কম বা বেশি হতে পারে, বেশি হওয়ার কথা নয় বা বেশি করবো না আমরা ইনশাআল্লাহ। আর সেভাবে কন্টেন্ট রেডি করব, তোমাদেরকে যে হোমওয়ার্কগুলো দেবো চেষ্টা করবো হোমওয়ার্কগুলোর সাথে সাথে করে নেওয়ার। আর কন্টেন্টের আচ্ছা আমাদের এই কোর্সের ফিস হচ্ছে 2000 টাকা আর কি। এই আর হচ্ছে পরবর্তী কী কী সামনে আসতেছে তোমরা এই গ্রুপ থেকে পেয়ে যাবা, এই পেজ থেকে পেয়ে যাবা। এই জন্য তোমরা এই পেজে থাকতে পারো। তোমরা যারা হচ্ছে এই পেজ থেকে অলরেডি দেখতেছো, আমাদের অনেকেরই অনলাইন ব্যাচে 1-2 স্টুডেন্ট আছো বা যারা দেখতেছো আর কি, তারা এটা শেয়ার করতে পারো যাতে হচ্ছে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তারা দেখতে পারে। আর যারা শুধুমাত্র এই লাইভ ক্লাসগুলোই দেখবা, যারা জয়েন করবে না, তারা মোটামুটি এখানে 8টা 9টা 10টা যে কটা লাইভ ক্লাস ফ্রি পাবা, মোটামুটি 8টা 9টা না পেলেও মূলত 6-7টা অন্তত পাবা, 5-6টা বা 7টা পাবা। এই কটার ভিতরে ডিগ্রি সার্কিটটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আর বাকিগুলো অবশ্যই আমরা সিক্রেট গ্রুপ বা অন্য কোনো প্ল্যাটফর্মে করবো। অলরেডি হচ্ছে যারা অনলাইন ব্যাচের 1 এবং 2 ব্যাচে আছে তারা অলরেডি জানে যে আসলে কীভাবে ক্লাসগুলো হয়, ওভাবেই ক্লাস হবে। তোমরা আমরা চেষ্টা করবো ক্লাসের ডেকোরাম বা ক্লাসের সিস্টেম আর একটুখানি উন্নত করতে। তো সেক্ষেত্রে তোমাদেরও হেল্প যথেষ্ট আমাদের দরকার, আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদেরকে দিবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।